আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা হচ্ছে পরিমাণগত রসায়নের যে সেকেন্ড পার্টটা এখন করে দিচ্ছি, সাথে সাথেই করে দিই। খেয়াল করেন, আমাদের এই চ্যাপ্টার এই পার্টটা হচ্ছে মোলারিটির পার্ট। তো মোলারিটির পার্টে আমরা বেসিক যে ব্যাপারটা এটা করে দিচ্ছি আগে আগে। এখানে আসলে বোঝার অনেক কিছু আছে, অনেক ভালো ভালো জিনিসপত্র আছে। তো আমরা ওইগুলো করে ফেলি, দেখবেন হচ্ছে কি হয়ে যাবে। যেমন আমরা জানি মোল সংখ্যা সমান সমান কি, W/M, রাইট? ভর বাই আণবিক ভর, তারপরে অনুসংখ্যা ডিভাইডেড বাই নাম্বার অফ অ্যাভোগাড্রো, তারপর হচ্ছে গিয়ে আয়তন ডিভাইডেড বাই 22.4 লিটার। অবশ্যই এটাও লিটার, এটাও লিটার। তারপর আমরা জানি VS নামক একটা সূত্র আছে, মাথায় রাখবেন। যখন V1S1 V2S2 বলা হয় তখন কিন্তু আমরা লিটারে নেই না। কারণ কি? কারণ দুইটাই ভাই লিটারে নেওয়া একই কথা, কারণ সমীকরণ তো দুই সাইডই তো ML, দুই সাইডে লিটার ম্যাটার করে না। বাট যদি সিঙ্গেল থাকে, VRS যদি আমরা সিঙ্গেলে ফেলতে চাই, তখন কিন্তু আমাদের কি রাখবো, ভিকে লিটারে রাখবো, তারপর এসে নিব। যদিও মাঝে মাঝে আমরা ML ইউজ করি, খুব বেশি প্যারা নেই। তো এই সূত্রগুলো আমরা জানি। আবার দেখেন, আমরা এটাও জানি যে 1000 W সমান সমান SMV, that means H সমান সমান 1000 W divided by MV, right? MV। এখন চিন্তা করেন, এই সূত্র আমরা সবাই জানি। যদিও আসলে আমাদের এই সূত্রের প্রয়োগ খুব বেশি লাগবে না, কারণ আমাদের সিলেবাসটা একটু অন্যরকম দিছে। তারপরেও এইগুলো ছাড়া আপনি যাতায়াত করতে পারবেন না। পরিবেশ রসায়ন বলেন, তারপরে পরিমাণগত রসায়ন বলেন, হ্যাঁ, দ্রাব্যতার বিভিন্ন পার্ট বলেন। তো এই ধরনের জিনিসগুলো ইউজ হবেই, হবে, সবসময় হবে। অ্যান্ড আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এইসব ম্যাথ ইউজ করবোই। তারপরেও যেহেতু হচ্ছে আমাদের সিলেবাস, আমাদের একটা সিলেবাসের মধ্যে লিখে দিছে যে এইগুলার ম্যাথ কম দিছে, তাই আমরা এগুলোর ম্যাথ হয়তো কম করবো, বাট এগুলোর ম্যাথ ছাড়া কখনো আপনি ঢাকা ভার্সিটি বা গুচ্ছ পরীক্ষা দিতে যাইতে পারেন না। হ্যাঁ, ওই রিকোয়ারমেন্ট আপনার থাকবে না, এগুলো করতে হবে। হ্যাঁ, তো নর্মালি বইয়ের যে উইকিক নিয়মের ম্যাথগুলো আছে এগুলো করে ফেলবেন, কোনো সমস্যা হলে তো আমি আসি। আর অবশ্যই সূত্র রিলেটেড ম্যাথগুলো আমরা এগুলো নর্মালি সবাই পারি, এগুলো সবাই পারি, এগুলো নিয়ে প্যারা নেই। পারি না যেগুলো, ওইগুলো হচ্ছে গিয়ে সবচেয়ে যে ওইগুলোই আসলে সিলেবাসে দেওয়া আছে, ওইগুলোই আমরা করে ফেলবো। হ্যাঁ, খেয়াল করেন, আমাদেরকে যেমন আমরা চিন্তা করেন মোলারিটি। আমাদের মোলারিটি বিভিন্ন ঘনমাত্রা বিভিন্ন ধরনের আছে, মোলারিটি, নর্মালিটি, হ্যাঁ, আর পার্সেন্টেজ। এই পার্সেন্টেজের ব্যাপারটা আমাদেরকে অনেক বেশি ভোগায়। অনেক বেশি কোশ্চেন থাকে এখান থেকে। কোশ্চেন কিন্তু ডিরেক্ট থাকে না, উদ্দীপকে থাকে। তার মানে কি, দেখেন, খেয়াল করেন, আমাকে যখন একটা ম্যাথ করতে হবে তখন কিন্তু ওইটাকে মোলারিটিতে নিয়েই করতে হবে। বাট ওরা মোলারিটিতে দিয়ে দিবে না। ওরা কেমনে দিবে? ওরা ওই যে পার্সেন্টেজ দিয়ে দিবে। তার মানে ওদের থেকে আসলে আমাদের বিভিন্ন জায়গায় আসতে হবে। তো খেয়াল করেন, আমরা মোলারিটি, আমরা ঘনমাত্রার তিনটে একক নিয়ে আগে জানবো। ঘনমাত্রা, দেখেন, ফার্স্টে তো মোলারিটি, যেমন নর্মালি দেখেন আমরা জানি সবাই মোলারিটি আছে, মোলারিটি, তারপরে নর্মালিটি, তারপর মোলালিটিও আছে। হ্যাঁ, মোলালিটি। এইগুলা আছে, এইগুলা খুব বেশি প্যারা দিবে না, এইগুলো নর্মালি ইউজ হবে না। এই দুটা নর্মালিটি ছাড়া ভার্সিটি লেভেল বা ইঞ্জিনিয়ারিং লেভেল যাই বলেন, হ্যাঁ, নর্মালিটি ছাড়া আপনি পারবেন না। নর্মাল দিয়ে আসলে সবকিছু করতে হয়, আমাদের সবকিছু হিসাব নিকাশ সব কিন্তু আমরা মোলারিটি থেকে নর্মালিটি বেশি ইউজ করি, তুল্যর ব্যাপারটা বেশি ইউজ করি। যাই হোক, মোলারিটি ব্যাপার আমরা সবাই জানি যে 1 লিটারের মধ্যে যত যত মোল থাকে ওটাকে আমরা বলি মোলারিটি বা মোল পার লিটার। অ্যান্ড এইটার চারটা টার্ম খুব মেজর টার্ম। প্রমাণ মোলার, যাকে আমরা বলি 1 মোলার। সেমি মোলার, যাকে আমরা বলি 0.5 মোলার, 0.5 মোলার। তারপর ডেসিমোলার, যেটাকে আমরা বলি 1/10 মোলার। আর সেন্টিমোলার, যাকে আমরা বলি 1/100 মোলার। এই জিনিসগুলো কিন্তু জানতে হবে, এগুলো ছাড়া আপনি পারবেন না। হ্যাঁ, ওরা আপনাকে বলে দিবে না যে হচ্ছে গিয়ে 1/10 মোলার বা 0.1 মোলার, ওরা বলে দিবে ডেসিমোলার। তার মানে আমাকে বুঝতে হবে যে আসলে কখন কোনটা চাচ্ছে, এই জিনিসটা জেনে রাখতে হবে। এখন আমরা মেইনলি যেটা পড়বো সেটা হচ্ছে ঘনমাত্রার আরো তিনটা একক। পার্সেন্টেজ, পার্সেন্টেজ W/V, পার্সেন্টেজ W/W, আর পার্সেন্টেজ V/V। ফাইন, মনোযোগ দিয়ে খেয়াল করেন, ঘনমাত্রার প্রাথমিক ব্যাপারটি আমি একটু লিখে দিই। ঘনমাত্রার প্রাথমিক ব্যাপার হচ্ছে, আপনি এইভাবে মনে রাখেন, দ্রব বাই দ্রাবক, দ্রব বাই দ্রাবক, এইভাবে মনে রাখেন। দ্রবণের ব্যাপারটাই না গেলাম, কঠিন না করি, সহজ করে আপনার পুরো জিনিসটা আমি একবারে মাথায় ঢুকিয়ে দিচ্ছি। খেয়াল করেন, হ্যাঁ, আমরা পরে প্রবলেম সলভ করবো, টেনশন নিয়ে না। দেখেন, দেখেন পার্সেন্টেজ দেখা যায় না এই সাইডে? হ্যাঁ, দেখা যায়। তাহলে পার্সেন্টেজ দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। তাহলে পার্সেন্টেজ, মাথায় রাখবেন, পার্সেন্টেজ যেই কথা আর পার্সেন্টেজ W/V একই জিনিস। হ্যাঁ, মানে এই দুটার যে কোনো একটা থাকলেই হয়, এই দুটার যে কোনো একটা থাকলেই হয়।
বা পার্সেন্টেজ থাকুক বা পার্সেন্টেজ ডব্লিউ বাই ভি থাকুক, সিস্টেম সেম, সিস্টেম সেম। এই দুটার সিস্টেমই কি, এই দুটো সিস্টেমই সেম। আস্তে আস্তে আগান, হ্যাঁ আস্তে আস্তে আগান, আমি তাড়াহুড়া পছন্দ করি না। খেয়াল করেন পার্সেন্টেজ ডব্লিউ বাই ভি, দ্যাট মিনস খেয়াল করেন শুধু পার্সেন্ট বা পার্সেন্টেজ ডব্লিউ বাই ভি মানে বুঝতে হবে, হ্যাঁ মানে বুঝতে হবে। পার্সেন্টেজ ডব্লিউ বাই ভি এর মানে বা পার্সেন্টেজের মানে আমি ডব্লিউ বাই ভি লিখি, আপনার জন্য সুবিধা হবে। পার্সেন্টেজ আর পার্সেন্টেজ ডব্লিউ বাই ভি যেহেতু সেম, তাই আমরা এটা দিয়ে ব্যাখ্যাটা দিচ্ছি। এটা দ্বারা হচ্ছে যেমন ডব্লিউ বাই ভি, তার মানে কি, যে দ্রব বাই দ্রাবক, মনে করেন দ্রব বাই দ্রাবক, যদিও দ্রবণ বলি আমরা, তারপর দ্রব বাই দ্রাবক আছে। তার মানে আপনি শিওর দ্রবটা কিসে আছে, দ্রবটা আছে ভরে, ডব্লিউ মানে কি ভর, ভর, দ্রাবক বা দ্রবণ, দ্রবণী মনে করেন, দ্রবণী লেখেন, হ্যাঁ দ্রবণী লেখেন, দ্রবণী লেখেন, আরো ক্লিয়ার করে দিই, খেয়াল করেন, হ্যাঁ তাহলে দ্রব বাই দ্রবণ, খেয়াল করেন দ্রব বাই দ্রবণ, দ্রবণ কিসে আছে, আয়তনে, কিসে আছে, আয়তনে। তার মানে খেয়াল করেন ভর, ভর মানে কি গ্রাম, ভর মানে কি গ্রাম, আর পার্সেন্টেজ মানে কি নিচে 100। তার মানে দ্রবণটা কি আয়তন, আয়তন মানে নিচে 100। 100 কি লিটার হয় না, 100 আসলে এমএল হয়, 100 কি নরমাল এমএল হয়। তো আমরা এইটা হচ্ছে মূল কথা। দেখেন ভাঙা ভাঙা করলে কিন্তু অনেক ইজিলি বোঝা যায়, কঠিন লাগে না, রাইট? আচ্ছা এবার খেয়াল করেন, তার মানে আমি পার্সেন্টেজ বা পার্সেন্টেজ ডব্লিউ বাই ভি বলতে কি বুঝি, বুঝি হচ্ছে 100 এমএল দ্রবণে, 100 এমএল দ্রবণে, আমার কাছে এই ভাষাটা অনেক বেশি ইম্পর্টেন্ট শর্টকাটের তুলনায়। শর্টকাট আছে ভার্সিটি লেভেল মানে অ্যাডমিশনের জন্য আমরা অনেক শর্টকাট দিই এখান থেকে, বা দেখবেন আপনারা বিভিন্ন বইয়ে শর্টকাট দেওয়া আছে বক্সের মধ্যে, ওইগুলো দিয়ে ম্যাথ করতে বলে, ওইগুলোতে ফিল করা যায় না, ফিল করতে হবে, হ্যাঁ। তো 100 এমএল দ্রবণে দ্রব আছে কেমনে, দ্রব আছে কেমনে, দ্রব আছে ভরে, দ্রব আছে ভরে, গ্রামে। এখানে দ্রবণ দিয়ে দেন, দ্রবণ দিয়ে দেন, হ্যাঁ দ্রবণ দিয়ে দেন। তার মানে আমি যদি বলি x%, ডিরেক্টলি ম্যাথ দিয়ে দিই x%, তার মানে 100 এমএল দ্রবণে, 100 এমএল দ্রবণে দ্রব আছে কয় গ্রাম, x গ্রাম। সুতরাং ঘনমাত্রা মানে আমাদের টার্গেটটা কি, এখান থেকে মোলারিটিতে কনভার্ট হব, এইখান থেকে কিসে কনভার্ট হব, মোলারিটিতে কনভার্ট হব। দ্যাট মিন্স 100 এমএল দ্রবণে দ্রব আছে x গ্রাম। আমরা জানি ঘনমাত্রা মোলারিটির সংখ্যা হচ্ছে 1 লিটার, রাইট? মোলারিটি মানে কি, মোলারিটি মানে কি 1 লিটার বা 1000 এমএল এর, 1000 এমএল দ্রবণে যত মোল থাকে, রাইট? তার মানে 1000 এমএল দ্রবণে দ্রব আছে কতটুকু, x ইনটু 1000 ডিভাইডেড বাই 100 গ্রাম। এবার সংখ্যাটা বুঝেন, মোলারিটি মানে হচ্ছে 1 লিটার বাদ দেন 1000 এমএল, ঠিক আছে? তাহলে 1000 এমএল এ যত মোল আছে তাকে বলা হয় মোলারিটি। 1000 এমএল এ যত মোল আছে, নাই গ্রাম আছে, রাইট? তার মানে আমাকে এখানে মোল কথাটা আনতে হবে। দ্যাট মিন্স আমার এই গ্রামের জায়গাতে কি আনতে হবে, মোল আনতে হবে। মোল যদি আনতে চাই, গ্রামকে মোল বানায় কেমনে, এই যে দেখেন পড়া হিসাব করতেছে, গ্রামকে মোল বানায় কেমনে, এই যে দেখেন ডব্লিউ বাই এম, মানে আণবিক ভর। গ্রামকে যদি আণবিক ভর দিয়ে ভাগ দেন মোল হয়ে যায়, রাইট? সব রেখাই আছে, মানে আণবিক ভর দিয়ে ভাগ দিলাম, এটা কি আণবিক ভর, কার আণবিক ভর, এক্স এর আণবিক ভর, এম অফ এক্স। আচ্ছা গুণ চিহ্ন আর এটা একরকম হয়ে যাচ্ছে, তাহলে একটু খেয়াল করেন। আমরা তাহলে এখান থেকে কি বলতে পারি, এখান থেকে বলতে পারি যে এই যে এইটা হচ্ছে তো মোল, তার মানে 1000 এমএল এ এত মোল আছে, তাই এটা হচ্ছে এত মোলার। 1000 এমএল এ এত মোল, তার মানে পুরোটা মিললে আসলে মোলার। এখন আসেন শর্টকাটটা বলে দিই। শর্টকাট দিয়ে আসলে আমাদের নরমালি সৃজনশীল যখন করবো তখন এইটা নিয়ে তো আমরা একটা বড় ম্যাথ পাবো না, তাই আমাদের শর্টকাটে করলে বেটার হয়। তারপরও ফিল করতে হবে, আমি বারবার বলতেছি, হ্যাঁ আপনি সূত্র জানেন, দ্যাট ডাজন্ট মিন আসলেই আসলে আপনার পড়াটা হয়েছে না, এরকম না। আপনি জিনিসটা বুঝেন কিনা এটা হচ্ছে সবচেয়ে জরুরি, আমার কাছে এটা জরুরি। দেখেন খেয়াল করেন এই 1000 কথাটা সংজ্ঞাগত ভাবে, সংজ্ঞাগত ভাবে 1000 ব্যাপারটা কি সংজ্ঞা, কেন, ওই যে মোলারিটি সংজ্ঞাই তো 1000 এমএল এ। এই 100 কথাটা মেথড ওয়াইজ, মেথড কেন, কারণ পার্সেন্টেজ দিয়ে কাজ করতেছে, মানে 100 কথাটা থাকবেই, কেন পার্সেন্টেজ, 1000 কথাটা থাকবেই, কেন সংজ্ঞা,
তাই আমরা শিওর এইখানে আমি একটা 10 পাবো সবসময় কাটাকাটি করলে, মানে 1000 উপরেই থাকে 100 নিচেই থাকে। এন্ড দেন আমরা আসলে এটাকে একটা ফর্মুলা দিয়ে প্রকাশ করি, এইটাকে আমরা বলি হচ্ছে গিয়ে সেই ফর্মুলা। এই বরাতের এম কিন্তু এটা কিন্তু মোলার, এটা কিন্তু মোলার, আমি মোলার লিখবো না, অনেকে ভেজাল করে ফেলবো, মোল পার লিখি। তাহলে দেখেন মনোযোগ দিয়ে খেয়াল করেন, তাহলে আমরা যদি আমার কাছে যদি থাকে, খেয়াল করেন আমি ম্যাথ করি ডিরেক্ট, আমি যদি ম্যাথ করি আমার কাছে থাকলো সে 10% সালফিউরিক অ্যাসিড, 10% না, অন্য একটা ম্যাথ দিই, সে হচ্ছে গিয়ে 7% সালফিউরিক অ্যাসিড, এইটা সমান সমান কত মোলার, কত মোলার বা কত মোল পার লিটার। তাহলে আমরা কি করবো ভাইয়া, 7% মানে 7 ইন্টু 10 থাকবে, 10 কেমনে আসলো কথাটা, 10 কেমনে আসলো, ওই যে 100 আর 1000 কাটাকাটি করে নিচে থাকবে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত, 98, তার মানে আমার কত মোলার, 70/98 মোলার। শেষ, সিস্টেম হচ্ছে এটা। এরপর আমরা যাব তার মানে দেখেন আমরা কিন্তু মেইনলি আসলে ঐকিক নিয়মে করছি, ওইখান থেকে ফর্মুলাটা আনছি। এবার আসেন, তাহলে এইটা খুব ভালো মতো পারতে হবে, একটু থামেন, থেমে নিজে নিজে করেন। সে করেন হচ্ছে গিয়ে 5% NaOH, সে করেন হচ্ছে গিয়ে 30% সোডিয়াম কার্বনেট, এগুলো নিজে নিজে করেন। দেখেন পার্সেন্ট থাকুক বা আমি যদি বলি 5% W/V/NaOH, কথাটা একই, এই কথা আর এই কথা কি একই, আমি বলছি সিস্টেম সেম, তার মানে একই। তার মানে এইটা গেল একটা পার্ট। এরপর আসেন আমরা পরের পার্টে চলে যাই, পার্সেন্টেজ W/W, কি W/W, তার মানে চিন্তা করেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করেন, দ্রব বাই দ্রবণ, ফাইন, ভর বাই, এখন দ্রবণটা কিসে আছে, দ্রবণটাও কিসে আছে, ভরে আছে। ভাই নিচে তো 100 থাকবেই, কেন 100 থাকবে, কারণ পার্সেন্টেজ মানে নিচে 100, ভর তো আর ml না, ভর তো গ্রাম। তার মানে এবার আসে x% W/W বলতে কি বুঝি, x% W/W বলতে কি বুঝি, এটা বলতে কি বোঝায়, তার নিচে W মানে কি 100, W মানে কি নিচে দ্রবণ, রাইট, 100 গ্রাম দ্রবণের মধ্যে দ্রব আছে x গ্রাম, 100 গ্রাম দ্রবণের মধ্যে দ্রব আছে x গ্রাম। দেখেন দুইটাই গ্রামে, নিচেরটা দ্রবণ, আমরা দ্রব কার মধ্যে থাকে, দ্রবণের মধ্যে, এত গ্রামের মধ্যে আছে এত গ্রাম, মানে এত দ্রবণের মধ্যে আছে দ্রব, মানে এত গ্রাম দ্রবণের মধ্যে আছে দ্রব। আশা করি বুঝাইতে পারছি, এত ইজিলি কেউ বুঝাবে না। তার মানে একটু খেয়াল করেন, 100 গ্রাম দ্রবণের মধ্যে দ্রব আছে x গ্রাম। এখন আপনি কি শিখছেন, W/W শিখছেন, সরি W/V শিখছেন একটু আগে। তার মানে লিটারেলি এইখানে যদি ml থাকতো আপনি ম্যাথটা পারেন, এখানে যদি ml থাকতো আপনি, এইখানে যদি ml থাকতো আপনি ম্যাথটা করতে পারতেন, রাইট। তাহলে আপনি কি করতেন, 1000 ml আছে এত গ্রাম, তার মানে আমার ফার্স্ট টার্গেট হচ্ছে এই 100 গ্রামকে কি বানানো, ml বানানো, 100 গ্রামকে কি বানানো, ml বানানো। এখন কেমনে বানাবো, ডাটা তো দেওয়া দিবে, ডাটা ওরা দিয়ে দিবে, টেনশন নিয়েন না, ওরা অবশ্যই এই ম্যাথের জন্য দ্রবণের ঘনত্ব দিয়ে দিবে, দ্রবণের ঘনত্ব দিয়ে দিবে, কোন ম্যাথের জন্য, পার্সেন্টেজ W/W এর জন্য কি দিয়ে দিবে, দ্রবণের ঘনত্ব দিয়ে দিবে। দ্রবণের ঘনত্ব মানে কি, রো না, রো দিয়ে দিবে। দিলে সুবিধা কি, আমরা জানি রো সমান সমান কি m/v, দ্যাট মিন্স v সমান সমান কি m/রো। এই যে গ্রাম রে আমরা আসলে কি বানাবো, আয়তন বানাবো, কারণ কি আমি জানি এটা যদি ml হইতো আমি পারতাম, এটা যদি ml হইতো আমি ম্যাথটা করতে পারতাম। তার মানে আমি একটু কি বলতে পারি না যে 100, এই যে ভর বাই ঘনত্ব, রাইট, মানে 100 গ্রাম বাই ঘনত্ব দ্রবণের মধ্যে, গ্রাম বাই ঘনত্ব আমি লিখলাম না, 100/রো মানে এখানে কি হয়ে যাবে, এটা ml হয়ে যাবে, রাইট, এটা কি হয়ে যাবে, ml হয়ে যাবে। কেন, কারণ আমরা জানি ভর বাই ঘনত্ব হচ্ছে আয়তন, ভর বাই ঘনত্ব হচ্ছে আয়তন, তার মানে ভর বাই ঘনত্ব হচ্ছে আয়তন, এই যে গ্রাম ভর বাই ঘনত্ব এটা হচ্ছে আয়তন, এত দ্রবণের মধ্যে দ্রব আছে x গ্রাম, ফাইন। এই যে এখন আমি পারি সব, দেখেন সব হয়ে গেছে, মানে 1000 ml এর মধ্যে কত গ্রাম আছে, 1000, দেখা যায় না সব, না কেটে গেছে, না কেটে যাবে, 1000 ইন্টু x
1000 ইন্টু এক্স, নিচে আছে কি, নিচে আছে 100 বাই রো, এই রোটা কি উপরে উঠে যাবে, রো কি হয়ে যাবে, উপরে উঠে যাবে, শেষ। এটা কি গ্রাম, তার মানে দেখেন ওই যে 1000 ml এত মোল থাকতে হবে, গ্রাম না, তার মানে কি 1000 ইন্টু এক্স ইন্টু রো 100, এটা কি আণবিক ভর দিয়ে ভাগ করতে হবে, আণবিক ভর দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে এক্স এর আণবিক ভর দিয়ে, তার মানে এখানে হয়ে যাবে কি মোল হয়ে যাবে। এটাই আমার ফর্মুলা। মানে 100 আর 1000 কাটাকাটি করলে কত হয়, 10। আমি যদি আলটিমেটলি ফর্মুলাটা লিখতে চাই 10 ইন্টু এক্স ইন্টু রো ডিভাইডেড বাই এম অফ এক্স, এটি হচ্ছে কি আমাদের পার্সেন্টেজ ডব্লিউ বাই ডব্লিউ থাকলে মোলারিটিতে কনভার্ট করার নিয়ম। এন্ড দেখেন আমরা কিন্তু আসলে কি করলাম, পুরোটা বুঝলাম, ফর্মুলাটা আমরা এইখান থেকে পাইছি, রাইট। এই রো এর পরিচয় কি, এই রো এর পরিচয় হচ্ছে, এই রো এর দেখা যায় না, হ্যাঁ দেখা যায়, এই রো এর পরিচয় হচ্ছে, এই রো এর পরিচয় হচ্ছে রো অফ সলিউশন, মানে দ্রবণের ঘনত্ব দিয়ে দিবে। তার মানে আমি যদি আরো সুন্দর করে বলতে যাই, আমি যদি আরো সুন্দর করে ফর্মুলাগুলো লিখে দিই আপনাকে, পার্সেন্টেজ ডব্লিউ বাই ভি সমান সমান, পার্সেন্টেজ ডব্লিউ বাই ভি সমান সমান আমরা কি বলি, x ইন্টু 10 ডিভাইডেড বাই আণবিক ভর, আর পার্সেন্টেজ ডব্লিউ বাই ডব্লিউ সমান সমান x ইন্টু 10 ইন্টু রো অফ সলিউশন, সলিউশন ডিভাইডেড বাই এম অফ এক্স। আমার কাছে সেই ছেলেটা স্মার্ট যে এরকম আনস্মার্ট ভাবে করে, ঐকিক নিয়মে করে, কারণ সে আসলে ম্যাথটা ফিল করে করতেছে, যে এই সূত্রে বসায় ম্যাথটা করে, সে আসলে ম্যাথটা ফিল করে করে না। আমি বসা, তার মানে আপনি বলতে পারেন আপনি তো শিখাইলেন, না আমি আপনার ওইটা শিখাইনি, ব্যাপারটা বুঝেন, আপনি এরকম ম্যাথ 5টা করেন 6টা করেন, দেন আপনার নিজে নিজে এটা করতে পারবেন। আমি জাস্ট ওই কাজটা একটু আগাই দিছি, আমি আপনার কখনোই বলিনি আপনি এটাতে করেন, এটাতে করলে আপনি ফিল পাবেন না, এটাতে করলে আপনি ফিল পাবেন। আবার 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 এবার দেখেন আমরা এক্স ভি বাই ভি কি, এটা এটা কি ভি বাই ভি, এবার খেয়াল করেন দেখেন, ধ্রুব বাই দ্রবণ, ভর বাই ভর, এখন তো আর ভর বাই ভর না, এখন কি হয়ে গেছে, আয়তন বাই আয়তন হয়ে গেছে, রাইট, আয়তন বাই আয়তন। তারপর নিচেরটাও কি, উপরেরটা কি এমএল, নিচেরটাও কি 100 ml, এখন কি হয়ে গেল দেখেন তো, আয়তন বাই আয়তন, তার মানে 100 ml এ, তার মানে এক্স পার্সেন্ট ভি বাই ভি মনে করেন, তাহলে আমাদের এখন দিলাম এক্স পার্সেন্ট ভি বাই ভি, এটা দ্বারা কি বোঝায়, 100 ml নিচে কি দ্রবণ না, হ্যাঁ আয়তন, 100 ml দ্রবণে দ্রব আছে, কি আছে, দ্রব আছে কয় এমএল, এক্স এমএল, উপরেও আয়তন দেখেন। এন্ড খেয়াল করেন, খেয়াল করেন এখানে কিন্তু আয়তন আছে, এইখানে এতক্ষণ কি ছিল, গ্রাম ছিল, তার মানে আমি এখানে গ্রাম বানাবো, এখন কি বানাবো, গ্রাম বানাবো, এইখানে গ্রাম বানাবো। এন্ড এমএল রে গ্রাম বানাই কেমনে, এমএল রে আয়তন রে কেমনে গ্রাম বানায় বলেন তো, আয়তন রে কেমনে গ্রাম বানায়, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, হ্যাঁ আয়তন রে কেমনে গ্রাম বানায়, রো সমান সমান কি এম বাই ভি, তার মানে আমি যদি এখানে রো ইকুয়াল সরি এম ইকুয়াল লিখি রো ইন্টু ভি, তাহলে কি ভালো লাগতেছে না এখন, হ্যাঁ তাহলে একটু খেয়াল করেন আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি 100 ml এ, 100 ml দ্রবণে দ্রব আছে এক্স, সরি হ্যাঁ ঠিক আছে, এটা তো আয়তন, রাইট, এক্স এম এল মানে কি আয়তন, ইন্টু রো গ্রাম, এখন গ্রাম লিখবো কেন, কারণ যখন আমি আয়তনকে ঘনত্ব দিয়ে গুণ করি সেটা আর আয়তন থাকে না, সেটা হয়ে যায় কি ভর, এই যে গ্রাম, জি এম দিয়ে দিলাম দরকার, হ্যাঁ গ্রাম। এই রো এর পরিচয় কি, এই রো কার রো, এই রো এক্স এর সাথে রো, এক্স মানে কি দ্রব না, এই সাইডে কি আছে দ্রব না, মানে এটা কি রো অফ সলিউট, সলিউট গ্রাম, শেষ। আমি তো আস্তে আস্তে বুঝাচ্ছি ভাই, হ্যাঁ। সুতরাং এই যে এখন আমি সব পারি 1000 ml এ কি আছে x ইন্টু রো অফ সলিউট ডিভাইডেড বাই 1000, ওই কিন্তু 100 আছে না, নিচে 100, সরি নিচে 100 উপরে 1000 গ্রাম। আর আমি যদি নিচে আণবিক ভর দিয়ে দিই এক্স এর, তাহলে এটা কি হয়ে যাবে, মোল হয়ে যাবে, কাটাকাটি করলে ফর্মুলা হিসাব হবে 10, মানে x ইন্টু রো অফ সলিউট 10 রো অফ সলিউট ডিভাইডেড বাই এম অফ এক্স, এটা কি পার্সেন্টেজ ডব্লিউ বাই সরি ভি বাই ভি থেকে মোল পার লিটারে নেওয়ার নিয়ম, শেষ, আমাদের কাছে শেষ।
আমি মনে হয় বুঝতে পারছি। তাহলে আমরা যদি ফর্মুলা লিখতে যাই, আমি বারবার বলতেছি বাবা আপনি চাইলে ওই নিয়মে করেন, ওইটা আমার কাছে বেস্ট, আমার কাছে বেস্ট। রো অফ সলিউট, হ্যাঁ সলিউট ডিভাইডেড বাই এম অফ এক্স। তখন এগুলো হচ্ছে আসলে পার্সেন্টেজের নিয়ম। হ্যাঁ, এখান থেকে ঘনমাত্রাতে যায়, এখান থেকে কই যায়, এখান থেকেই ঘনমাত্রাতে যায়, ভাইস ভার্সা। আপনি চাইলে এখান থেকে যেতে পারেন। এবার আসেন আমাদের আরেকটা ফ্যান্সি টার্ম আছে কেমিস্ট্রিতে, পিপিএম। হ্যাঁ, পিপিএম। আচ্ছা আমি আপনাকে একটু সহজে বোঝাই। পিপিএম, হ্যাঁ পিপিএম, পিপিএম, পিপিএম মানে পার্টস পার মিলিয়ন। পার মানে কি, এতর মধ্যে, পার, হ্যাঁ মিটার পার সেকেন্ড মানে এত সেকেন্ড এত মিটার। পার্টস পার মিলিয়ন মানে এত মিলিয়নের মধ্যে এত পার্টস, রাইট? ধরলাম। তার মানে ওই যে মিলিয়নের মধ্যে মানে দ্রবণের মধ্যে দ্রব্য আছে, আপনি ভাষাগতভাবে বুঝলেই হয়ে যাবে। মানে পার্টস পার মিলিয়ন মানে পার মিলিয়ন দ্বারা কি বোঝাচ্ছে, দ্রবণ বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে, দ্রবণ বোঝাচ্ছে। হ্যাঁ, তো আমরা অত কঠিন না করি, মনে রাখবেন পার্টস পার মিলিয়ন মানে হচ্ছে মিলিগ্রাম পার লিটার। এটা মাথায় রেখেন, তাই কি হবে, আর কিছু লাগবে না, মিলিগ্রাম পার লিটার। এখন আসেন আমি আপনাকে একটু জিনিস শিখাই। সে আমাকে দেওয়া আছে মোল পার লিটার, আমাকে বললো মিলি পিপিএম এ প্রকাশ করো। তারপরে আপনি মনে মনে এই পিপিএমটাকে আসলে কি লিখবেন, মিলিগ্রাম পার লিটার লিখবেন, রাইট? তাহলে দেখেন আমার টার্গেটটা কি, আমার টার্গেট হচ্ছে ভাই আমি মোল পার লিটারকে, মোল পার লিটারকে আমি কি বানাইতে চাইতেছি, আসলে আমি আলটিমেটলি মিলিগ্রাম পার লিটার বানাইতে চাইতেছি। তাহলে চিন্তা করেন আপনার এক্সাক্ট চেঞ্জ হচ্ছে কোন জায়গায়, লিটারে নাকি মিলিগ্রাম, মোলকে মিলিগ্রাম, মোলকে মিলিগ্রাম, রাইট? সে আমি আপনাকে একটা ম্যাথ দিলাম যে এক্স মোল পার লিটার ইকুয়াল কত পিপিএম, কত পিপিএম। তারপরে আপনি বলবেন আসলে কত মিলিগ্রাম পার লিটার, রাইট? ভাষা বুঝেন, ওরা বলবে পিপিএম, আপনি মনে মনে বলবেন এই পিপিএম তো মানে এটা মিলিগ্রাম পার লিটার। ওরা আপনাকে বললো সামো ডেসিমিটার কিউব, আপনি কি বলবেন, লিটার, রাইট? ওরা বললো সেন্টিমিটার কিউব, সিসি, আপনি বললেন মনে মনে এ মিলিলিটার, শেষ। এরকম আর কি, হ্যাঁ। তাহলে এক্স মোল পার লিটারকে আমার বানাইতে হবে মিলিগ্রাম পার লিটার, ফাইন। তাহলে দেখেন আমি কি মোলকে তো লাভ দিয়ে মিলিগ্রাম বানাইতে পারি না, আস্তে আস্তে বানাই। তাহলে এক্স মোল পার লিটারকে মিলিগ্রাম পার লিটার বানাই কেমনে বলেন তো, মোল পার লিটারকে মিলিগ্রাম পার লিটার, মোলকে গ্রাম বানাই কেমনে, মোলকে, মোলকে এই যে এটা মোল, আমি যাচ্ছি গ্রাম, তার মানে মোলকে আণবিক ভর দিয়ে গুণ করলে গ্রাম হবে। তার মানে মোলকে যদি আমি আণবিক ভর দিয়ে গুণ করি, আণবিক ভর দিয়ে গুণ করি, হ্যাঁ আণবিক ভর দিয়ে গুণ করি, তাহলে কি হবে খেয়াল করবেন। হ্যাঁ, এই যে এম অফ এক্স লিখছি, যে আপনারা কি ভুল বুঝতেছেন, এখানে এক্স এম অফ এক্স বলতে আসলে এক্স কি, যে যেমন 5% NaOH, এটা কিন্তু এক্স, বাট এম অফ এক্স মানে কিন্তু আসলে 5 না, এম অফ এক্স মানে এই যে এক্সটা কার, NaOH, তাই 40। আপনারা ভুল বুঝছেন না কিন্তু, আণবিক ভরটা কার, দ্রবণের হয়, মানে যে যৌগটা দেওয়া আছে যৌগের। কারণ একটা কাজ করেন আপনি এখানে আমি এক্স লিখছিলাম কারণ ওই যে অনেক যদি আমি মোলার দিই মানে মোল পার লিটার দিই, তাহলে আপনারা ভেজাল লাগাই ফেলবেন। তাহলে একটা লেখেন, না দরকার নেই, দরকার নেই, দরকার নেই। এম মানে আণবিক ভর, কার আণবিক ভর, যৌগের আণবিক ভর। হ্যাঁ, কেউ ভুল বুঝছেন না ভাই। দেখেন এগুলো কি, এগুলো হচ্ছে কি ঘনমাত্রা বা মোলারিটি, এগুলো হচ্ছে মোলারিটি, মোলারিটি বা মোল পার লিটার। দেখেন তাহলে আমরা যদি এক্স কে আণবিক ভর দিয়ে গুণ করি, যৌগের আণবিক ভর, যৌগের আণবিক ভর দিয়ে গুণ করি, তাহলে সেটা সেটা কি হয়ে যাবে, সেটা কি আর মোল পার লিটার থাকবে নাকি এখন গ্রাম পার লিটার হয়ে গেল, ভাই গ্রাম পার লিটার হয়ে গেছে। এখন চিন্তা করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমি এইবার এইটারে কি চাইতেছি, মিলিগ্রাম পার লিটার। গ্রাম থেকে মিলিগ্রাম নিবেন, বড় একক থেকে ছোট এককে নিবেন, ছোট এককে মানে কি মান বড় হয়ে যাবে না, তাহলে 1000 দিয়ে গুণ করেন, কি হয়ে যাবে, এটা মিলিগ্রাম পার লিটার, শেষ শেষ। তারপর দেখেন এখন কি হয়ে গেল, আমাদের যেই ডাটা দেওয়া ছিল মোলারিটিতে, ওই জিনিসটা এখন কি হয়ে গেল, পিপিএম হয়ে গেল, মিলিগ্রাম পার লিটার, পরের লাইনে আপনি লিখবেন পিপিএম, শেষ। এই যে ফর্মুলা রেডি। সে আমাকে উল্টাটা যদি বলতো যে আমার কাছে আছে সে এক্স মিলিগ্রাম পার লিটার, বানাইতে বলছে কত মোলার, কত মোলার, মোলার মানে কি মোল পার লিটার না। তাহলে আপনাকে কি করবেন, এক্স মিলিগ্রামকে গ্রামে প্রকাশ করবেন। মিলিগ্রামে গ্রামে প্রকাশ করে কেমন, 1000 দিয়ে ভাগ করতে হয়, মানটা কমাই ফেলতে হয়, কারণ বড় এককে ছোট মান,
গ্রাম পার লিটার হয়ে যাবে। এই গ্রাম পার লিটারটা, এরপরে গ্রাম পার লিটারটা গ্রাম রে মোল বানায় কেন, আণবিক ভর দিয়ে ভাগ করে, তার মানে আণবিক ভর দিয়ে ভাগ করে গ্রাম পার লিটার হয়ে যাবে। সরি, এখন এখন মোল পার লিটার হয়ে যাবে। শেষ। এই যে আরেকটা ফর্মুলা। তার মানে এটা কি, এটা হচ্ছে কি পিপিএম থেকে কিভাবে কিসে আসে, মোলারিটিতে আসে। চাইলেই সব সম্ভব, আপনি চাইলেই বানাইতে পারবেন। এখন আপনি যে কোনো কিছু থেকে আপনি চাইলেই বানাতে পারবেন, আমি মনে হয় বুঝাইতে পারছি। হ্যাঁ, তো এটা হচ্ছে কি একটা পার্ট। হ্যাঁ, এটা হচ্ছে একটা পার্ট। তাহলে ঘনমাত্রার ব্যাপারটা চলে গেল। এখন আমার কাছে সবচেয়ে দরকারি জিনিস যেটা, আমার কাছে সবচেয়ে দরকারি জিনিস যেটা, সেটা হচ্ছে একটু বুঝেন আয়তন মাত্রিক সমীকরণ, মানে ওই যে অ্যাসিড ক্ষারের ব্যাপারটা, টাইট্রেশনের ব্যাপারটা মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আমরা আজীবন মনে করতাম, যেমন এই যে তুল্য সংখ্যা তো অলরেডি পড়াই ফেলছি, এক্সচেঞ্জের ব্যাপারটা। এখন এক্সচেঞ্জের ব্যাপারটা আমি আপনাদের বুঝাই দিই। হ্যাঁ, এটা কিন্তু আপনি আজকে থেকে দেখতেছেন না, আপনি আজীবন দেখে আসছেন। কেমনে দেখেন তো, খেয়াল করেন। হ্যাঁ, যেমন আমরা একটা প্রশমন বিক্রিয়া নিব। কি বিক্রিয়া নিব? প্রশমন বিক্রিয়া নিব। তার মানে এই সেল এর সাথে আপনি যদি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দেন, তাহলে এখান থেকে কি তৈরি হবে বলেন তো? MgCl2 প্লাস পানি। আসেন ওদেরকে সমতা করিয়া পাই। হ্যাঁ, সমতা করি। এই 2, তার মানে এখানে একটা 2 দেওয়া প্রয়োজন। 2টা H 2টা OH, তার মানে কি হবে? 2টা পানি হবে। আমাদের কাজ কিন্তু শেষ। দেখেন OH কয়টা? 2টা। এই যে OH 2টা, H 2টা, Cl 2টা। আজকের পর থেকে এই সমতা করতে আপনার 0.2 সেকেন্ড লাগবে। এত কম সেকেন্ড বলছি আমি, মানে কি দেখেন তো। দেখেন HCl বলেন তো কয়টা H প্লাস দিতে পারে? একটা H প্লাস দিতে পারে। তাই ওর তুল্য সংখ্যা হচ্ছে 1। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কয়টা OH মাইনাস দিতে পারে? 2টা OH মাইনাস দিতে পারে। তার মানে ওর তুল্য সংখ্যা কত? 2। শেষ। এই যে ওরটা ওর আগে, এটা কি আপনি না বুঝে করতেন না এতদিন? এখন কি আর না বুঝে করতে হবে? সে আমাকে বললো H2SO4, আমাকে বললো NaOH, কি বললো? NaOH। শেষ। ভাই ওর তুল্য সংখ্যা কত? 1। ওর তুল্য সংখ্যা কত? 2। কেমনে বুঝলাম? সালফিউরিক অ্যাসিড কয়টা H প্লাস দেয় বাবা? 2টা। NaOH কয়টা OH মাইনাস দেয়? একটা। ওটা ওর আগে, ওই যে আমরা বলছিলাম জারকেরটা বিজারকের আগে, বিজারকেরটা জারকের আগে। আমরা কি এটা নতুন বানাইছি রে ভাই? নতুন বানাইনি, এটা আসলে বিল্ট ইন ডিফল্ট ব্যাপার, একটা ডিফল্ট ব্যাপার। তারপর হয়ে গেছে কথা, ওইটা না। কথা হচ্ছে এইটারে আয়তন মাত্রিক সমীকরণ লিখবো কিভাবে? হ্যাঁ, আয়তন মাত্রিক সমীকরণ লেখে কেন? আসলে এটা আমি চাইলে 1 মিনিট আপনাদের বুঝাই বলতে পারি। হ্যাঁ, মানে হচ্ছে অন্যভাবে বলতে পারি, বাট আমরা ফিজিক্যালি বলি। H2SO4 মানে কি? VASL। NaOH মানে কি? VBSB, রাইট? দুই সাইড সমান দিতে হয়, এটি গণনা ভিত্তিক রসায়ন। এবার খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। ওর মোল সংখ্যা দিয়ে ভাগ করেন তো, করছি কোন ইচ্ছে গুণ দিয়ে দেন। এইটি হচ্ছে আয়তন মাত্রিক সমীকরণ। খেয়াল করেন এই লাইনটারই কিন্তু আমরা বলছিলাম, কি বলছিলাম বলেন তো? যার যারটা তার কাছে। দেখেন তো অ্যাসিড মানে কি? VAS না? ওর তুল্য সংখ্যা কত ছিল? 2। এই যে 2। আমরা কি মোল সংখ্যা বলছিলাম না তুল্য সংখ্যা বলছিলাম? তুল্য সংখ্যা বলছিলাম। অ্যাসিড তুল্য সংখ্যা কত? 2। যার যারটা তার কাছে। ক্ষার তুল্য সংখ্যা কত? 1। বিক্রিয়াটারে কিন্তু এক্সচেঞ্জ হয়ে যায়, কি হয়ে যায়? এক্সচেঞ্জ হয়ে যায়। আর আয়তন মাত্রিক সমীকরণ মানে ঘনমাত্রা আর আয়তন রিলেটেড কথাবার্তায় কি হয়ে যায়? যার যারটা তার কাছে। ভরের ম্যাথ না, কিন্তু ভরের ম্যাথে না, ভর বিশুদ্ধতা ভেজাল ওসব না। ঘনমাত্রা বা আয়তন রিলেটেড কথাবার্তায় কি হয়ে যায়? যার যারটা তার কাছে এসে পড়ে। তখন এই যে যার যারটা তার কাছে। শেষ। আমি যদি আপনার বিক্রিয়া দিই, খেয়াল করেন। হ্যাঁ, আমি আপনার বিক্রিয়া দিলাম HCl প্লাস হচ্ছে গিয়ে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। খেয়াল করেন ওরটা কি? 1 আর ওটা কত? 3, রাইট? শেষ। আয়তন মাত্রিক সমীকরণ কি হবে ভাই? VASL VBSB HCl তুল্য সংখ্যা কত? 1। যার যারটা তার কাছে। ক্ষার এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তুল্য সংখ্যা কত? 3। টাইম লাগে না ভাই? টাইম লাগবে কেন? আপনি সব পারেন, আমি আপনাদের আগেই সিস্টেম করে রাখছি। দেখেন অন্যান্য টিচাররা কি করে, আগে এই চ্যাপ্টারের জন্য মোলারিটি পড়ায়। আমি মোলারিটি পড়াই না, বিরক্ত লাগে। কেন বিরক্ত লাগবে? 9-10 থেকে মোলারিটি পড়ে আসছেন। এখন আমি যদি আপনার মোলারিটি নতুনত্ব আনেন, নিজের পড়ায় নতুনত্ব আনেন, পড়ানোতে নতুনত্ব না আনেন, তাহলেই হবে। আর আমি যদি আপনার যদি মনে হয়ে থাকে যে আমি আপনার ইন্টারের বই পড়ে আপনার ইন্টারের পড়াচ্ছি, সরি ভাই, এটা টিচারের লেভেল না। এটা টিচার হতে গেলে একটা মিনিমাম রিকোয়ারমেন্ট লাগে।
আমি টিচার না, আমি ওটা বলতেছি না, আমি যে টিচার আমি ওটা বলতেছি না, আমি টিচার না, আমি হচ্ছে গিয়ে একটা টিচারের চেয়ে অনেক ক্ষুদ্র একটা মানুষ। হ্যাঁ, আমার জ্ঞানের পরিসীমা অনেক ছোট, আপনাদের থেকেও ছোট, আপনাদের অনেক মানুষ আমার চেয়ে অনেক বেশি জানেন, আমি জানি। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি সবসময় শিখতে চাই আপনাদের থেকে। বাট কখনোই আপনি একটা ইন্টারের বই পড়ে ইন্টার স্টুডেন্টের পড়ানো উচিত না আপনার। আমি যেটা মনে করি একটা টিচারের দায়িত্ব যেটা, কারণ আমি কেমিস্ট্রি নিয়ে পড়তেছি, আমি হায়ার কেমিস্ট্রি ব্যাপার সব ভালো মতো জানি, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো মতো জানি। কোন বইয়ে কি কি আছে, কোন কোন টপিক পড়ানো হয় তা জানি অ্যাটলিস্ট। এখন নর্মালি দেখেন আমরা আমাদের সমস্যা কি, আমি আপনার পড়ানোর আগে মনে করেন আমি আপনার এই চ্যাপ্টারটা পড়াই, আপনার বইয়ের এই চ্যাপ্টারটা পড়ে আপনার পড়াইতে আসলাম মনে করেন। হ্যাঁ, এতে কি হবে, এতে আপনার খুশি করা যাবে, বাট এটারে পড়ানো বলে না ভাই, এটারে পড়ানো বলে না। যাই হোক, আর এই ধরনের পড়ানোর জন্য আল্লাহর মধ্যে আমাকে কোনো প্রিপারেশন প্রয়োজন হয় না, কখনোই না। আমি আজকেও কিন্তু ঘুম থেকে উঠে ক্লাস নিয়েছিলাম, কারণ এইগুলো পড়া ভাই, এই বয়সে যদি এইগুলো পড়ানোর জন্য প্রিপারেশন লাগে কেমন হবে ভাই, বুঝলাম। জাস্ট আমার জাস্ট হচ্ছে ম্যাথ গুলা দেখে দেখে করতে হয়, কারণ আমার তো ম্যাথ মুখস্থ থাকে না, কথা বুঝছেন। যাই হোক, পারবেন, সবকিছুই পারবেন, আস্তে আস্তে সব পারবেন। বাট কথা হচ্ছে সিস্টেম নিজের মতো করে বানাবেন, বইয়ের মতো করে না। বইয়ের মতো করে সিস্টেমে পড়েন না, নিজের মতো করে পড়েন, ভাল লাগবে। এইগুলা বইয়ে বিভিন্নভাবে বিভিন্ন ভাষায় লেখা আছে, কুৎসিত ভাষায় লেখা আছে, কেন পড়তে যাবেন, দরকার নেই তো, নিজে নিজে শিখেন। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, আমরা একটা কথা বলি, লিমিটিং বিক্রিয়ক নাম শুনছিলাম, যদিও আমরা ওইভাবে যাব না, আমি একটা জিনিস শিখাই দিই, তুল্য দ্রবণ। তুল্য দ্রবণ কথাটা শিখে রাখেন, হ্যাঁ, তুল্য দ্রবণ কথাটা শিখে রাখেন। আমি ডিরেক্টলি ম্যাথে চলে যাবো একটু পরে। তুল্য দ্রবণ এটা অনেক হেল্প করবে আপনাদেরকে। হ্যাঁ, তুল্য দ্রবণ, তো তুল্য দ্রবণ মানে কি আমি একটা বুঝাই। তুল্য দ্রবণ কেন বানাবো এইটা আমি পরে বুঝাবো, বাট বানাচ্ছি। মনে করেন 10 ml সে হচ্ছে গিয়ে 20 মোলার H2SO4 আছে, এটার তুল্য দ্রবণ কি, কোনো কথা নাই। হ্যাঁ, জোরপূর্বক 1 মোলার লিখবেন, জোরপূর্বক কি লিখলেন, 1 মোলার লিখলেন। তুল্য মানে একটা তুল্য চিহ্ন দিবেন, তুল্যতে সবসময় একটা তুল্য চিহ্ন দিবেন। 20 মোলারে 1 মোলার লিখবেন, আর এখানে কি লিখবেন, এখানে দুইজনের গুণফল লিখবেন, দুইজনের গুণফলকে লিখবেন। 20 আর 10 কত, 200 না, হ্যাঁ 200। তাহলে 200 ml 1 মোলার H2SO4, এই লাইনটি হচ্ছে এটা তুল্য, সহজ কথা। আবার সে মনে করেন 50 ml 2 মোলার NaOH, ওর তুল্য দ্রবণ কি, জোর করে 1 মোলার লেখেন আর দুজনকে গুণ করেন, এইটারে বলা হয় তুল্য দ্রবণ, শেষ, কোনো কথা নেই। আমাকে বুঝাইতে পারছি? তার মানে আয়তন আর ঘনমাত্রাকে গুণ করবেন আর সাথে লিখবেন 1 মোলার, ওইটাই তুল্য দ্রবণ। কেন শিখিয়েছি পরে বুঝবেন। 2019 সালের বোর্ডে অনেক সুন্দর সুন্দর কিছু ম্যাথ আছে, এই ম্যাথগুলো আমি দুইটা দুইটা ভালো ভালো ম্যাথ করবো, দুইটা ভালো ভালো ম্যাথ করবো। আচ্ছা, আরেকটা জিনিস, যে কোনো লবণের তুল্য সংখ্যা বের করাটা শিখে রাখেন, কাজে দিবে। যে কোনো লবণের তুল্য সংখ্যা কেমনে বের করে, জাস্ট মাথায় রাখেন ক্যাটায়নের মোট চার্জ, আর কিছু লাগবে না। হ্যাঁ, ক্যাটায়নের মোট চার্জ, এই কথাটা লিখে রাখলাম। যেমন আপনাদের অনেক বেশি ফেমাস একটা কোশ্চেন যে ভাইয়া Fe2O3 এটা তুল্য সংখ্যা কত, ক্যাটায়নের মোট চার্জ কত বলেন তো এখানে, ওই যে Fe3+ না আছে কয়টা, দুইটা। তার মানে কি হবে, মনোযোগ দিয়ে বুঝেন। হ্যাঁ, ক্যাটায়নের মোট চার্জ মানে চার্জ তো 3 আর 2 অণু আছে, তার মানে 6, এটা হচ্ছে মূল কথা। হ্যাঁ, প্লাস মাইনাস না, জাস্ট সংখ্যাটা। হ্যাঁ, ক্যাটায়নের মোট চার্জ, এই কথাটা মাথায় রেখে একটু পরে কাজে লাগবে। হ্যাঁ, তা আসলে আমরা একটা ম্যাথ করি, আমরা ডিরেক্টলি একটা ম্যাথ করি, একটা ওয়েট, একটা ভালো ভালো ম্যাথ বের করি। এটা না, এটা সুন্দর, এটা আসলে সুন্দর একটা ম্যাথ। আচ্ছা, এটা গুলি হয়ে যাবে, খেয়াল করুন। হ্যাঁ, মনোযোগ দিয়ে বুঝেন, তাহলে আপনি পারবেন। আচ্ছা, এখন আমরা 3টা পাত্র নিয়ে কাজ করবো, 3টা পাত্র নিয়ে কাজ করবো। হ্যাঁ, 3টা পাত্র, একটা ম্যাথ সব শেষ। আসুন, আমরা একটা পাত্র দেওয়া আছে, এটা রেফারেন্স দিব, রেফারেন্স হচ্ছে রাজশাহী বোর্ড 2019, রাজশাহী বোর্ড 2019 সালে অনেক সুন্দর সুন্দর কোশ্চেন হয়েছে। 50 ml 0.5 মোলার সোডিয়াম কার্বনেট,
50 ml 0.5 মোলার সোডিয়াম কার্বনেট। 20 ml 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড। 20 ml 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড। আরেকটা জিনিস দেওয়া আছে 40 ml 0.05 মোলার, 40 ml 0.05 মোলার HCl। ফাইন, সুন্দর একটা ম্যাথ। এখন কথা বুঝুন, কোশ্চেন দেখে বুঝতেছেন এটা একটা অ্যাসিড ছিলেন, এটা একটা অ্যাসিড, এটা কি সোডিয়াম কার্বনেট, কি এটা লবণ, জানি কার্বনেট সালফেট এগুলো কি লবণ, রাইট লবণ। সোডিয়াম কার্বনেট ক্ষারীয় একটা মৌল, আমরা জানতাম না হাই লিনাকে রুবিনাস এসে ফিরেছে, বলতাম না এগুলো কি ক্ষার ধাতু না। ক্ষার ধাতুর লবণ কি লবণ হবে? অ্যাসিডিক লবণ হবে না ক্ষারীয় লবণ হবে? কমন সেন্স কি বলে ক্ষারীয় লবণ। তার মানে এটা আসলে কি হিসেবে কাজ করতেছে এখানে? এটা আসলে এখানে ক্ষারীয় লবণ, তার মানে ক্ষার হিসেবে কাজ করতেছে, বেস। এটা একটা অ্যাসিড, এটা একটা অ্যাসিড, আপনি জানেন। এখন আমাকে বলছে এবিসি পাত্রের দ্রবণ মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃতি বিশ্লেষণ করো। এটা অ্যাডমিশনের নিয়মে করো। এই ম্যাথ আমি 5 নিয়মে করতে পারবো, 5 নিয়মে করা যাবে, বাট আমি আপনাদের স্ট্যান্ডার্ড ফর্মুলায় করে দিই। স্ট্যান্ডার্ড যেমনি শিখাচ্ছি এমনি শিখেন। হ্যাঁ, নর্মালি আপনাদের থাকবে হচ্ছে আসলে দুইটা, একটা অ্যাসিড একটা ক্ষার। আমি ইচ্ছা করেই বড় প্রবলেম নিছি যাতে করে আপনার জিনিসটা সহজ হয়ে যায়। এবিসি 3টা পাত্রের দ্রবণ মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃতি বিশ্লেষণ করো। প্রকৃতি মানে কি? ক্ষারীয় হবে নাকি অম্লীয় হবে, শেষ। এবিসি, এটা এ, এটা বি, এটা সি। হ্যাঁ, বলছে প্রকৃতি নির্ণয় করো। 3টা মিশাইলে কি হবে, প্রকৃতিটা কেমন হবে, প্রকৃতি কেমন হবে, শেষ। এখন চিন্তা করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। ও ক্ষার, ওরে নিয়ে ভেজাল নাই, বাট অ্যাসিড তো দুইটা, একটা অ্যাসিড হইলে একটা ক্ষার হইলে বিক্রিয়া দিয়ে দিতাম, শেষ। বাট এখন খেয়াল করার বিষয়, এইটা তো একটা ভেজাল লাগিয়ে দিছে, এইটাও একটা ভেজাল লাগিয়ে দিছে, দুইটা অ্যাসিড তো আর একটা ক্ষারের সাথে বিক্রিয়া করে না। আচ্ছা, আসলে অ্যাসিড ক্ষারের বিক্রিয়াটা কি হয় বলেন তো? লবণ বাদ, লবণ তো একা দিক, বাট সবসময় কি তৈরি হয়? পানি তৈরি হয়। তার মানে অ্যাসিড থেকে আমাকে কনসিডার করতে হবে কাকে? H প্লাসকে। আচ্ছা, তার মানে আমি আসলে ওরে নিয়ে একটু কাজ করি, আমি একটু বি পাত্রকে নিয়ে কাজ করি। কি আসবে এখানে? আমি যেটা শিখাচ্ছি আপনি শিখান, ভালো লাগবে, অনেক ইজি জিনিস। এটা আসলে অনেক নিয়মে করা যায়, আমি আসলে এই নিয়মে করে আমার ভালো লাগে না, এই নিয়মে করতে ফিল পাই না, বাট এটা স্ট্যান্ডার্ড নিয়ম এইচএসসির জন্য, এই জন্য আপনাকে আমি এটা করাই দিচ্ছি। H2SO4। তো আপনি একটা কাজ করেন, এটার তুল্য দ্রবণ বের করেন। এটার কি বের করবেন? তুল্য দ্রবণ বের করবেন। আচ্ছা, তুল্য দ্রবণ বের করি। তুল্য দ্রবণ কি হবে? 20 আর 0.1 গুণ করবেন। হ্যাঁ, 20 আর 0.1 গুণ, আচ্ছা 20 আর 0.1 গুণ করতে হচ্ছে আমার সিরিয়াসলি, এই যেমন। আচ্ছা, খেয়াল করবেন। হ্যাঁ, তাহলে দেখেন, একটু খেয়াল করেন, তাহলে 20 আর 0.1 তাহলে কি 2 ml, 0.1 রে কি জোর করে 1 মোলার বানাই H2SO4। ফাইন, ভালো লাগতেছে। আচ্ছা, সি পাত্র নিয়ে একটু কাজ করি। 40 ml 0.05 মোলার HCl। 0.05 ইন্টু 40, সরি কত আসতেছে? 2 ml 1 মোলার H2SO4, সরি HCl। এখন কাহিনী হচ্ছে গিয়ে দুইটা কিন্তু এখনো সেম অ্যাসিড, মানে সেম অ্যাসিড হচ্ছে না, এটাও H2SO4 এটা HCl, চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ করে কেন? খেয়াল করেন, এই H2SO4 দ্বারা আসলে কি বোঝায় বলেন তো? এই H2SO4 দ্বারা বোঝায় আসলে দুইটা H প্লাস, আর এই HCl দ্বারা বোঝায় একটা H প্লাস। তার মানে আমি একটা কাজ করি, এখানে একটা H প্লাস বানানোর চেষ্টা করি। তার মানে আমি যদি শিওর থাকেন যে আমি যদি এখানে 2 দিয়ে গুণ করতে পারি 4 ml, ঘনমাত্রা কিন্তু চেঞ্জ হবে না। হ্যাঁ, ঘনমাত্রা চেঞ্জ হবে না। আমি জিনিস একটা উদাহরণ দিই, 1 বালতি শরবত, ওই যে আমরা রোজার মাসে খেয়াল করছেন জিনিসটা, আম্মু বা আন্টিরা কি করে, একটা জগে শরবত বানিয়ে সবার গ্লাসে দেয়। খেয়াল করেন, জগের শরবতের যে মিষ্টতা, মানে যে টেস্ট, গ্লাসের শরবতের টেস্ট কি আলাদা নাকি ভিন্ন? মানে ভিন্ন, অবশ্যই সেম। সেম, হ্যাঁ সেম নাকি আলাদা? সেম। কেন? ওইটার ঘনমাত্রা যায়, এটার ঘনমাত্রা, পার্থক্য কোন জায়গায়? আয়তনে পার্থক্য। পার্থক্য কোন জায়গায়? আয়তনে। মানে ওই জায়গায় বেশি, এই জায়গায় কম, বড় জগ আর গ্লাস, বাট টেস্ট কিন্তু সেম। মানে আয়তনে পার্থক্য আছে, ঘনমাত্রায় পার্থক্য নাই। এটি আসলে মূল
ফিজিক্যাল ব্যাখ্যা, এটার আমরা কি বলবো, ফিজিক্যাল ব্যাখ্যা বলবো। তাহলে একটু খেয়াল করেন, তাহলে আমরা এই জায়গা থেকে কি বলতে পারি, দেখেন হ্যাঁ, তারপর এইটারে আমরা 4 ml 1 মোলার, 4 ml কেন বললাম, ওই যে এটা দুইটা H প্লাস, হ্যাঁ আমরা 2 গুণ করে ফেললাম, তার মানে এখন কি আর এটা H2SO4 এর মতো আচরণ করবে নাকি HCl এর মতো আচরণ করবে? HCl, আপনি ভাইবেন না আমি যৌগ আলাদা বানাই ফেলছি, না এরকম না, আসলে H প্লাসটাকে আমি কাউন্ট করতেছি, আর এটার সাথে মিলানোর জন্য আর কিছু না, জাস্ট মিলানোর জন্য আর কিছু না। তাহলে একটু চিন্তা করেন, এখন কিন্তু দুইটা জিনিস সেম হয়ে গেছে, ওরও একটা H প্লাস, ওরও একটা H প্লাস, ওরও একটা H প্লাস, ওরও একটা H প্লাস, শেষ। তারপরে এখন মোট অ্যাসিড কতটুকু, তার মানে মোট অ্যাসিড কতটুকু, মোট অ্যাসিড মানে কি যোগ করবেন, যোগ করলে কি হবে, 4 আর 2 6 ml, 1 আর 1 2 মোলার, পিডা ভর্তা বানানো দরকার আপনাদের, ঘনমাত্রা চেঞ্জ হয় না রে ভাই, মনে বুঝাইতে পারছি। তাহলে মোট অ্যাসিড হচ্ছে কি এটা। এখন ক্ষারের ব্যাপারটা তো আপনি জানেন, এই পাত্র তো আপনি জানেন, তাহলে কি হবে 50 ml 0.5 মোলার Na2CO3, 50 কে 0.5 দিয়ে ভাগ দেন, হাফ, তার মানে 25 ml 1 মোলার Na2CO3। তার মানে চিন্তা করেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন, হ্যাঁ তাহলে এই তো হয়ে গেছে। তাহলে দেখেন এখন আমরা কি একটা অ্যাসিড পেয়ে গেছি আর একটা ক্ষার পেয়ে গেছি, বিক্রিয়া দেন তাহলে HCl প্লাস সোডিয়াম কার্বনেট, ওই যে লিমিটিং বিক্রিয়কের কথাটা একটু মাথায় রাখেন, আমি আপনাদের শিখাইছিলাম লবণের তুল্য সংখ্যা কেমনে বের করে, যে লবণের তুল্য সংখ্যা, সোডিয়ামের চার্জ কত 1, আছে কয়টা 2টা, তার মানে ওর তুল্য সংখ্যা 2 একে 2, 2 একে 2, তার মানে এই জায়গায় 2 যাবে, HCl মানে কত 1 1, শেষ। আমার আর কিছু লাগবে না, এসব লাগে না, তারপর একটু করে রাখেন, দেখেন মিলে কিনা আমাদেরটা, NaCl, দুইটা NaCl প্লাস কি বলে, হ্যাঁ অ্যাসিড যদি ধাতুর কার্বনের সাথে বিক্রিয়া দেয় পানি আর কার্বন ডাই অক্সাইড তৈরি করে, দেখেন তো মিলছে কিনা, মিলতে বাধ্য, এইগুলো কিন্তু ফিক্সড, আমরা এগুলো ছাড়াও এগুলো বসাই ফেলতে পারি। আচ্ছা, এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, আমার কাজ কিন্তু শেষ, দেখেন ভাই বুঝছেন, হ্যাঁ আপনি বুঝতে পারতেছেন ও একটু বেশি বেশি লাগতেছে, ও একটু কম কম লাগতেছে, যাই আপনি শিওর যে দেখেন, সরি এটা হচ্ছে আমাদের ফাইনাল দুইটা জিনিস, এটা হচ্ছে আমাদের একটা একটা ফাইনাল, এই দুইটা হচ্ছে আমাদের ফাইনাল জিনিস, অ্যাসিড আর ক্ষার, এটা একটু বেশি বেশি লাগতেছে, এটা কম কম লাগতেছে, জাহান্নাম। দেখেন 2 বিক্রিয়া করে তার অর্ধেকের সাথে, দেখেন 2 একের সাথে বিক্রিয়া করে, তার মানে 2 বিক্রিয়া করে তার অর্ধেকের সাথে, 6 বিক্রিয়া করবে তার 3 এর সাথে, রাইট, তার মানে আমি বলতে পারি 6 ml 1 মোলার HCl বিক্রিয়া করে তার অর্ধেকের সাথে, অর্ধেকের সাথে মানে কি, যে 2 একের সাথে করে না, তার মানে এটা অর্ধেকের সাথে করবে, 3 ml 1 মোলার HCl এর সাথে বিক্রিয়া করে, HCl এর সাথে বিক্রিয়া করে, বুঝছি। তারপরে দেখেন সরি Na2CO3 এর সাথে বিক্রিয়া করে, Na2CO3 এর সাথে বিক্রিয়া করে, তাহলে Na2CO3 বাকি আছে কতটুকু, 25 ml 1 মোলার থেকে 3 ml 1 মোলার বাদ দেন, তাহলে কত থাকলো অবশিষ্ট, 25 থেকে 3 গেলে কত 22 ml 1 মোলার Na2CO3 বাকি থাকে, Na2CO3 কি থাকে বাকি থাকে, অবশিষ্ট থাকে, কি থাকে অবশিষ্ট থাকবে। তার মানে মিশ্রণের প্রকৃতি কিরকম হবে, অম্লীয় হবে নাকি ক্ষারীয় হবে, অবশ্যই ক্ষারীয় হবে, কারণ এটা ক্ষারীয় ব্যাপার, খেয়াল করেন। তার মানে দেখেন 2 মোল বিক্রিয়া করে 1 মোলের সাথে, 6 মোল বিক্রিয়া করে 3 মোলের সাথে, রাইট, এটা বুঝছি। এক জায়গায় ভুল বলছি, আপনি বললেন ভাই এখানে আছে 6 ml, আপনি বললেন 6 মোল, এখানে আছে 3 ml, আপনি বললেন 3 মোল, খেয়াল করে আপনারা আমি একটু আগে শিখাইছিলাম n ইকুয়াল কি রে ভাই, v ইনটু s না, মানে আয়তন আর ঘনমাত্রা গুণ করলে কি বলে, এটা মোল বলে না। তাহলে দেখেন আমি যে 6 একে 6 বলতে পারি না, 3 একে মিলিলিটার লিটার ব্যাপারটা কনসিডার করেন না, পরে 3 আর একে 3 একে 3 বলতে পারি না, তার মানে আমি 6 ml 1 মোলার কি বলতে পারি, 6 মোল বলতে পারি, 3 ml 1 মোলার কি বলতে পারি, 3 মোল বলতে, লিটার ml বাদ, হ্যাঁ 3 মোল বলতে পারি, আয়তন ইনটু ঘনমাত্রা। এন্ড খেয়াল করেন এই মোল কথাটা বলার জন্যই আমি 1 আনছিলাম, এন্ড এই 1 আনার জন্যই আমি তুল্য দ্রবণ আপনাদের শিখাইছিলাম, মানে ওই যে জোর করে 1 আন, কেন, যাতে আমি মোলের কনসিডারে যাইতে পারি। কেন মোলের কনসিডারে যাব, মূল বিক্রিয়াটা তো হয় মোলের হিসাব করে, এই যে HCl আর Na2CO3 হিসাবটা কেমনে হইছে, মোলের হিসাব করে হইছে, তাই না। তুল্য দ্রবণের কাজটাই হচ্ছে দুইটার ঘনমাত্রারে সেম করে ফেলা, 1 আর 1 করে ফেলা,
তার মানে যাতে আমি মোল টু মোল বলতে পারি, মোলের সাথে মোলের হিসাব করতে পারি। কথা হচ্ছে আমি এখানে কি থেমে যাব? আমি থামবো না, কোশ্চেন থেমে গেছে, কোশ্চেন থেমে গেছে, আমি থামবো না। কেন থামবো না? কারণ অনেক টিমে পিএইচ বলে যে মিশ্রণের প্রকৃতি এবং পিএইচ বের করো। তাহলে পিএইচটা কেমনে বের করে? পিএইচটা কেমনে বের করে? আচ্ছা পিএইচ হিসাবটা বাদ দিয়ে আগে খেয়াল করেন আমাদের তাহলে মেইন কাজটা কি? আমাদের মেইন কাজটা হচ্ছে তাহলে 22 ml 1 মোলার সোডিয়াম কার্বনেট আছে, বুঝছেন? 22 ml 1 মোলার সোডিয়াম, আমি একটা ম্যাথে সব দেখাই দিচ্ছি। হ্যাঁ, তাহলে 22 ml 1 মোলার সোডিয়াম কার্বন যদি থাকে, এই যে দেখেন সোডিয়াম কার্বনেট কি পাইছেন আপনি? এখানে ভি পাইছেন না, আপনি এখানে কি পাইছেন? এস পাইছেন না? বুঝছি না, বুঝিনি, বুঝছি। তার মানে V1 দেন S1 দেন, V1 দেন S1 দেন, শেষ। যেটা অবশিষ্ট, তার মানে অবশিষ্টটারে একটু হিন্টস লেখেন, অবশিষ্টকে V1 S1 দিলাম। মোট আয়তনকে V2 দিব, মোট আয়তনকে V2 দিব, মোট আয়তনকে V2 দিব, V2 দিব। V2 কোনটা? মোট আয়তন। তাহলে মোট কত? 40, 20 এ 60, 50 এ 110। উফ, অনেক বেশি হয়ে গেছে। হোক না ভাই, হোক। তাহলে এবার দেখেন আমি কি লিখতে পারি? V1 S1 ইকুয়াল V2 S2। মানে এখান থেকে S2 বের করবো, রাইট? ঘনমাত্রা বের করবো। তাহলে V1 S1 ডিভাইডেড বাই V2। V1 S1 কত? 22 একে 22 ডিভাইডেড বাই 110 মনে হয়, রাইট? 20, 40, 60, 50, 110 একটু করি। সরি, কত আসছে? খেয়াল করেন তাহলে এখান থেকে উত্তরটা কত আসে? 0, সরি একটা মিনিট, এখান থেকে উত্তর আসবে 0.2। 0.2 এটা কি? এটা কি ক্ষার নাকি অ্যাসিড? ক্ষার। মানে এটার থেকে কি আসে? OH আসে নাকি H আসে? অবশ্যই OH আসবে। এটা কি ক্ষারীয় না? মিশ্রণের প্রকৃতি কি ক্ষারীয়, তার মানে OH মাইনাসের ঘনমাত্রা পাওয়ার কথা। 47 মিনিট হয়ে গেছে। আচ্ছা দেখো, OH মাইনাসের ঘনমাত্রা পাওয়ার কথা, তার মানে কি এটা ক্ষারের একটা ঘনমাত্রা, রাইট? ক্ষারের একটা ঘনমাত্রা, শিওর? হ্যাঁ শিওর, ক্ষারের ঘনমাত্রা। ফাইন। তাহলে পিএইচ কারে বলে? পিএইচ বলে 14 মাইনাস পিওএইচ কে, তাহলে 14 মাইনাস লগ অফ OH মাইনাস, OH মাইনাস কি? ওই যে আমাদের যে ক্ষারের ব্যাপারটা, ক্ষারের ঘনমাত্রা 0.2। এখান থেকে যদি আমি 14 মাইনাস করি, অ্যান্সার দিই, লগ অফ অ্যান্সার, তাহলে আসবে কত? 13.0। দেখেন তো ক্ষারীয় হয়েছে নাকি পিএইচটা? অবশ্যই ক্ষারীয় হবে, ক্ষারীয় হইতে বাধ্য। সহজ কথা। হ্যাঁ, ধরা আমি মনে বুঝাইতে পারছি যে আসলে কেন এটা ক্ষারীয় হলো, এটা কেন ক্ষারীয় হলো। আশা করি আর কারো কোনো সমস্যা হবে না, ইনশাআল্লাহ আর কারো কোনো সমস্যা হওয়ার কথা না, হয়ে যাবে, এভাবে করলে হয়ে যাবে। হ্যাঁ, তো আশা করি আর কোনো সমস্যা নেই। একটা মিনিট আমি একটু চেক করে নিই, আর একটু কম মান আসা উচিত ছিল না? লগ অফ না, ঠিক আছে। তাহলে খেয়াল করেন আমাদের টোটাল পার্টটা হচ্ছে এরকম। হ্যাঁ, টোটাল পার্টটা হচ্ছে এরকম। এরপর আমরা হচ্ছে গিয়ে আমাদের মোটামুটি সব পার্ট শেষ। পিপিএম, আচ্ছা গ্রাফের একটা পার্ট বাকি আছে, গ্রাফের একটা পার্ট বাকি আছে। হ্যাঁ, একটু 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 চেঞ্জ করবো, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, কারণ পিএইচ মানে মাইনাস লগ অফ ওএইচ, এই জন্য একটা ভেজাল লাগছে। হ্যাঁ, 14 প্লাস হয়ে যাবে, কেউ ভুল বুঝবেন না। এখানে 0.2 দিয়েন না। সোডিয়াম কার্বনেট কত? সোডিয়াম কার্বনেট, এটা সোডিয়াম কার্বনেট তো খাটটা, রাইট? তার মানে কর্তব্য সংখ্যাটা দিয়ে গুণ দিয়ে দেন, 2 × 0.2, তাহলে এখান থেকে 13.6 এর মতো আসবে। 6 না, 13.6 না, হ্যাঁ 13.6। খেয়াল করেন আপনারা এগুলো করছেন বা করবেন, ইশতিয়াক ভাইয়া করাবে আপনাদেরকে। হ্যাঁ, ইশতিয়াক অনেক ভালো পড়ায়। খেয়াল করবেন আপনারা H2SO4 এর জন্য যদি পিএইচ বের করেন, তখন আমরা মাইনাস লগ অফ কি দিই বলেন তো? 2H প্লাস দিই না? মনে আছে? আশা করি মনে আছে। এই 2 কি? এটার তুল্য সংখ্যা, শেষ। এটার তুল্য সংখ্যা কত? 2 না? 2, শেষ। হ্যাঁ, তো
সোডিয়াম কার্বনেট তুল্য সংখ্যা হচ্ছে 2, এই জন্য 2 × 0.2 দিব। আচ্ছা ওয়েট, এটা আসলে দেখা যাচ্ছে না খুব সম্ভবত, আমি একটু একটু স্প্রিং ঘুরাইয়া দেখি ওটা দেখা যায় কিনা। আহ, আমি জানি না এটা কেমনে দেখা যায়। ও আচ্ছা ওয়েট, হবে না, এভাবে হবে না, হ্যাঁ এভাবে হবে না, আমি এটা পরে ঠিক করবো না, ফিক্স করবো না, ঠিক আছে? তো দেখা যাবে আসলে, মনে হয় বুঝাইতে পারছি, হ্যাঁ এভাবে হবে। তোমাদের মোটামুটি হচ্ছে মেইন পার্ট সব শেষ। দেখেন এগুলো কিন্তু হচ্ছে কি ডিরেক্টলি বোর্ড কোশ্চেন, আপনি যত কোশ্চেন সলভ করবেন ইনশাল্লাহ এখন আমাদের লিস্টে থাকতে হবে, যত কিছু করেন। গ্রাফের ব্যাপারটা একটু বুঝাই দিই, হ্যাঁ গ্রাফের ব্যাপারটা একটু বুঝাই দিই, মনোযোগ দিয়ে খেয়াল করেন। এটা হচ্ছে সে, খেয়াল করেন, হ্যাঁ আমি আপনাকে বুঝাই, এটা হচ্ছে পিএইচ এর স্কেল। এটা কি পিএইচ এর স্কেল, মানে সে এটা হচ্ছে গিয়ে 7, এটা হচ্ছে 7 থেকে 10, এটা হচ্ছে 14, এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে গিয়ে 0। হ্যাঁ খেয়াল করবেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আমরা একটা কাজ করি, হ্যাঁ আমরা একটা কাজ করি, আমরা জানি দেখেন স্ট্রং অ্যাসিডের সাথে যদি স্ট্রং বেস হয় এটার কি প্রসম হয়, স্ট্রং অ্যাসিডের সাথে যদি উইক বেস হয় কাজ হবে, উইক অ্যাসিডের সাথে যদি স্ট্রং বেস হয় তাও কাজ হবে, উইক অ্যাসিডের সাথে যদি উইক বেস হয় তাও কাজ হবে। এটা কাজ করেন, স্ট্রং অ্যাসিড মানে কি ভাই, 0 থেকে 3 এর মধ্যে থাকে না পিএইচ, 0 থেকে 3 এর মধ্যে থাকে, মানে স্ট্রং অ্যাসিডের অঞ্চল সে এটা। খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, এটা কি স্ট্রং অ্যাসিড। স্ট্রং বেস মানে কি বলেন তো, স্ট্রং বেস মানে হচ্ছে 10 থেকে 14 এর মধ্যে থাকে, রাইট? 10 থেকে 14 এর মধ্যে থাকে পিএইচ, ছোটবেলায় বলছিলেন 99 জিনিস, হ্যাঁ 10 থেকে 14 এর মধ্যে থাকবে, 10 থেকে 14 এর মধ্যে থাকবে। তার মানে চিন্তা করেন, আমি যদি গ্রাফটা টানতে যাই, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আচ্ছা আমি আগে জিনিসগুলো দিয়ে দিই, এটা কি 0 থেকে 3 এর মধ্যে উইক বেস, মানে 7 থেকে 10 এর মধ্যে, সেই জায়গাতে হচ্ছে উইক বেস, এটা হচ্ছে স্ট্রং বেস, পরে মনে থাকবে না। আর উইক অ্যাসিড কত, 3 থেকে 7 এর মধ্যে, 3 থেকে 7 এর মধ্যে, সেই জায়গাতে আছে। এটা একটু নিচে নামাই, 0 থেকে 3 এর অঞ্চল, এটা কি 3 থেকে 7 এর অঞ্চল। এটা হচ্ছে স্ট্রং অ্যাসিড, এটা হচ্ছে উইক অ্যাসিড, বুঝছেন জাস্ট। যদি আমি স্ট্রং অ্যাসিডের সাথে স্ট্রং বেস দিতে চাই, স্ট্রং অ্যাসিডের সাথে স্ট্রং বেস, মানে এই কোণা থেকে ওই কোণায় যেতে চাই, সবসময় মাথায় রাখবেন, আপনি একবার দেখলেই বুঝবেন, 3 আসবে, এই যে এটা হচ্ছে স্ট্রং অ্যাসিড থেকে স্ট্রং বেস, মানে স্ট্রং অ্যাসিড থেকে স্ট্রং বেসের জন্য পিএইচ এর রেঞ্জ কত, 3 থেকে 10। আবার স্ট্রং অ্যাসিডের সাথে উইক বেস, স্ট্রং অ্যাসিডের সাথে উইক বেস, এটা থেকে এইটা উইক বেস, এই যে উইক বেস, তাহলে এটা কত, 3 থেকে 7। আবার উইক অ্যাসিডের সাথে স্ট্রং বেস, উইক অ্যাসিড আপনি একবার ফলো করলেই পাবেন, উইক অ্যাসিডের সাথে স্ট্রং বেস উপরে উঠতে হবে, রাইট? এইভাবে, রাইট? তাহলে 7 থেকে 10। উইক অ্যাসিডের সাথে উইক বেস, তার মানে আসলে আপনার উপরে উঠতে হচ্ছে না, এই লাইন দিয়ে আসলেন, এই লাইনে থাকতেছে, রাইট? কারণ আসলে আলটিমেটলি কত নিরপেক্ষ একটা ব্যাপার, রাইট? নিরপেক্ষ ব্যাপার, তাই আমরা ওর জন্য কোনো নির্দেশক ইউজ করি না। এখন বুঝেন নির্দেশকের আমি কিছু, আমাদের 3টা ফেমাস নির্দেশক আছে, মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ আর ফেনফথেল। মিথাইল রেড কত, মিথাইল রেড হচ্ছে গিয়ে 31 থেকে 44, এই মিথাইল অরেঞ্জ 42 থেকে 63, আর এটা হচ্ছে গিয়ে 91 থেকে 10 এর মতো। মানে আমি কি বুঝাইছি, 3.1 থেকে 4.4, 4.2 থেকে 6.3, আর 9.1 থেকে 10.10 মতো। একটু খেয়াল করেন, এটা একটু চেক করে নিন, হ্যাঁ 8.3 মনে হয়, 8.3 থেকে 10 এর মধ্যে খুব সম্ভবত, আমি শিওর, হ্যাঁ হতে পারে। এখন খেয়াল করেন, একটা মিনিট আমি একটু চেক করে নিই, এই জায়গায় একটা সিমেন্ট দেখছিলাম, এই রিলেটেড 8.3 থেকে 10, 8.3, হ্যাঁ না বা আইডিয়া খুব বেশি খারাপ না, হ্যাঁ আচ্ছা যাই হোক, মানে অ্যাভারেজ অনেক বেশি থাকে। খেয়াল করেন, আমি কি বলতে পারি না, দেখেন তো, মানে বুঝছেন জিনিসটা, হ্যাঁ? এখন অর্গানিক যত অ্যাসিড আছে সব কি দুর্বল অ্যাসিড, অর্গানিক যত অ্যাসিড আছে সব দুর্বল, CH3COOH, CH3CH2COOH, বা সাইট্রিক অ্যাসিড বা অক্সালিক অ্যাসিড, হোয়াটএভার। আচ্ছা ভালো কথা, আমরা যারা অক্সিজেনের মধ্যে যে H2C2O4 দেখলাম, এটাকে কি বলে, এটাকে বলা হয় অক্সালিক অ্যাসিড। কি বলে, অক্সালিক অ্যাসিড বলে, হ্যাঁ অক্সালিক অ্যাসিড বলে। তো এরা নিয়ে আসলে খুব বেশি প্যারা নেই, খুব বেশি প্যারা নেই। সরি অক্সালিক অ্যাসিড, এটা কি, এটা হচ্ছে কি দুর্বল অ্যাসিড, যেটা দেখানোর জন্য দিয়েছিলাম, এটা আমরা কি বলি, এরকম বলি, হ্যাঁ H2C2O4। যাই হোক
খেয়াল করেন, তাহলে এই যে দেখেন আপনি আপনারা যে অ্যাসিডগুলো দিছে যে সোডিয়াম কার্বনেট আর সিএল আছে, তার মানে আপনি শিওর ভাইয়া এটা কি এর একটা অ্যাসিড আর এটা কি একটা ক্ষার, শিওর। তাহলে স্ট্রং অ্যাসিড, খেয়াল করেন, হ্যাঁ এটা কি স্ট্রং অ্যাসিড। এখন এটা কি স্ট্রং বেস নাকি, আমি তো চিনি না। এখন কি হবে, আরে ভাই সোডিয়াম কি এটা ক্ষার না, স্ট্রং ক্ষার না, মানে রিয়েল ক্ষার, তারপরে ক্ষার ধাতু, লবণ কি ক্ষার, মানে ভালো একটা ক্ষার, স্ট্রং বেস। স্ট্রং অ্যাসিডের সাথে স্ট্রং বেস কি বিক্রিয়া করবে, কি বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া। অ্যান্ড কি তৈরি করবে, 3 থেকে 10-এর রেঞ্জে থাকবে। তাহলে 3 থেকে 10-এর রেঞ্জে কারা কারা আছে, সবাই আছে। তার মানে এই এই যে বিক্রিয়ার জন্য কয় ধরনের নির্দেশক ইউজ করা যাবে, এই 3 ধরনের নির্দেশক ইউজ করা যাবে। সে 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 CH3COOH সাথে আছে NaOH, কারণ আমাদের অ্যাসিডিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড। তার মানে এটা কি বলিয়া, এটা হচ্ছে উইক অ্যাসিড। আমি আপনারা বলছি জৈব অ্যাসিড উইক অ্যাসিড, আর এটা কি স্ট্রং বেস। তখন চিন্তা করেন উইক অ্যাসিড আর স্ট্রং বেস এরা দুজন যদি বিক্রিয়া করে, উইক অ্যাসিড আর স্ট্রং বেস যদি বিক্রিয়া করে, ভাই রেঞ্জ কত, 7 থেকে 10। দেখেন তো ও কি 7 থেকে 10, ও কি 7 থেকে 10 না। তার মানে এই বিক্রিয়ার জন্য কোন নির্দেশক ইউজ করা যাবে, শুধু ফেনফথলিন। হ্যাঁ, তো আপনার এই জিনিসগুলো এরকম ভাবে দিয়ে দেবে। হ্যাঁ, আর প্রশমন বিন্দু নির্ণয় এই ধরনের কিছু হাবিজাবি বাংলা পড়া আছে বই থেকে, পড়ে নিলে হয়ে যাবে। আমি মনে হয় বুঝাইতে পারছি। হ্যাঁ, তো আমাদের পরিমাণগত রসায়ন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ খুব ভালো মতো শেষ। আমি বলবো খুব ভালো মতো শেষ, মিথ্যা বলে লাভ নেই, খুব ভালো মতো শেষ। তড়িৎ রসায়ন চাইলে এখন পড়াই দেওয়া যায়, পড়াই দিব তড়িৎ রসায়ন। তড়িৎ রসায়নে কিছু নাই মনে হয়, আমি দেখলাম যে ইসেল, ইনর্সেল, ফ্যারাডের সূত্র আর কি আছে, তড়িৎ বিশ্লেষণ, এগুলোই আছে, এগুলোই আছে। ব্যাটারি নেই, ব্যাটারি নেই, হ্যাঁ ব্যাটারি নেই, ব্যাটারি সিলেবাস নেই। তাহলে একটু খেয়াল করেন তড়িৎ রসায়নের যে পার্টটা, তড়িৎ রসায়নের পার্ট করতে 10-15 মিনিট লাগবে, যদিও আসলে আমি আস্তে আস্তে আগাচ্ছি, কেন জানি। একদিক দিয়ে খেয়াল করছেন, মানে রেকর্ডেড ক্লাস যদি হয় তাহলে আপনাদের জন্য কিন্তু ভালো, আমার জন্য একটু প্যারা, আমার জন্য প্যারা। দেখেন ওইখানে 1 ঘন্টা দাঁড়াইছিলাম, এখানে 3 ঘন্টা, ওইটা প্যারা নাই, ওইটা প্যারা নেই। হ্যাঁ, দায়িত্ব মানে দায়িত্ব, আমার কাছে দায়িত্ব মানে অনেক কিছু, দায়িত্ব মানে অনেক কিছু। বাট আমার কথা হচ্ছে কি, আপনাকে আমি যে জিনিসটা শিখাবো ওই জিনিসটা যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন। কারণ দেখেন অর্গানিক, আমি জানি অ্যারোমেটিকটা আপনারা অ্যান্সার করবেন, কারণ অ্যারোমেটিকের আমি একটা ভিডিও আপনাদের দিচ্ছি, অ্যান্ড ওই ভিডিও আপনারে ইনশাআল্লাহ বুয়েট অ্যাডমিশন পর্যন্ত হেল্প করবে, গ্যারান্টি দিচ্ছি, গ্যারান্টি দিচ্ছি। তো অ্যারোমেটিক থেকে আপনারা ইনশাআল্লাহ অ্যান্সার করবেন, নাইট্রেশন আসবে, অ্যালকাইলেশন আসবে, এগুলাই আসবে। আর অ্যালিফিটিক আমি পড়াই নেই, আমি আমার কথা বলতেছি। হ্যাঁ, তো আপনার অ্যান্সার যদি না করেন, তার মানে আমি যদি এই টপিকটা এমনভাবে পড়াই যাতে আপনি অ্যান্সার করতে বাধ্য হন, মানে আমার কথা ওইটা না, আমার কথা হচ্ছে আমি একটা জিনিস পড়াইলাম, আপনি যদি ওইটা অ্যান্সার না করেন আমার বেশ গায়ে লাগবে, আমার কাছে যেটা ব্যবহার মনে হবে। হ্যাঁ, তাই আমি এমনভাবে কেন পড়াবো যাতে করে আপনি অ্যান্সার দিতে না পারেন, বা অ্যাটলিস্ট কোশ্চেন দেখে, যদিও আমি কিন্তু বারবার বলছি ভাই ওই অ্যান্সার দেওয়ার জন্য পড়তে আসেন না, বাট আমি আমার কন্টেন্টগুলো এরকমভাবে বানাই। দেখেন দিন শেষে যাই বলেন, আমি যতই বলি পরীক্ষা টেনশন করেন না, আপনি পরীক্ষা টেনশন করবেন, এটা ফরজ, করবেনই, রাইট, এটা হয়ে যাবে। তো আমার কন্টেন্টগুলো আমি এমনভাবে বানানোর চেষ্টা করি যাতে করে অ্যাটলিস্ট আমার যে সলিড নিয়োগ থাকে, আমি আজকে ওরা শিখাবো, ও জীবনে কিছু না পড়লেও আজকে পারবে, সমস্যা নেই, এটা গ্যারান্টি। তো ও শিখে, পড়ে, নিজে নিজে লেখে, কোশ্চেন দেখলো বলে আরে এ তো এরম ভাই কোশ্চেন করছে, এটা শুনতে কথা। যাই হোক, তো তড়িৎ রসায়ন, তো তড়িৎ রসায়নের যে পার্টটা, তড়িৎ রসায়নের পার্টটা অনেক বেশি ইজি। তো খেয়াল করেন আমরা জানি তড়িৎ বিশ্লেষণের মধ্যে যে আমাদের কি বলে গ্যালভানিক কোষটা আপনারা পড়ছিলেন, রাইট? গ্যালভানিক কোষ পড়ছিলেন, মনে আছে? গ্যালভানিক কোষ, একটা অ্যানোড থাকতো, অ্যানোডের দ্রবণ থাকতো, একটা ক্যাথোড থাকতো, ক্যাথোডের দ্রবণ থাকতো। হ্যাঁ, ক্যাথোড থাকতো, ক্যাথোডের দ্রবণ থাকতো। আমি এটা জাস্ট হচ্ছে গিয়ে এটা আমি মেইনলি দেখেন এই ডিজাইনটা কিন্তু আমি আর ইশতিয়াক মিলে করছি। তো তড়িৎ রসায়নটা আমি চাইলে স্কিপ করতে পারতাম, তড়িৎ রসায়নটা মেইনলি আমি দিছিলাম ব্যাটারি পড়ানোর জন্য ভাই, কসম। কারণ জারণ বিজারণ পড়াইছি অথচ ব্যাটারি পড়াইলাম না, জিনিসটা নিজের কাছে খারাপ লাগে। বাট ব্যাটারি আপনাদের সিলেবাসে নেই, এটা আমি পরে জানছি, আমরা যখন ডিজাইন করতেছিলাম তখন আমি জানি না। তো এই জন্য আমি আসলে মানে আমি নিজেই অবাক হয়ে গেছি যে ব্যাটারি নাই আপনাদের, এটা কেমনে পসিবল। তো ব্যাটারি দেয় নেই, আসলে মেনলি ব্যাটারি পড়ানোর জন্যই আপনার তড়িৎ রসায়নটা আমি পরিমাণগত রসায়নের সাথে অ্যাড করছিলাম। কারণ আমি জানি আমাদের দেশে
আমাদের দেশে এই মানে ইনট সেল ই সেল তারপরে হচ্ছে ফ্যারাডের সূত্র এগুলো সবাই কম বেশি ভালো করেই পড়ায়, ব্যাটারি সবাই ভালো করে পড়ায় না, হাইড্রোজেন ফুয়েল সেল সবাই ভালো করে পড়ায় না, এটা আমাদের দেশের সমস্যা। হ্যাঁ, তো আমি এই জন্য আসলে ব্যাটারিকে ফোকাস করছিলাম, বাট মানে আপনাদের সিলেবাসে নেই, অনেকে খেপে যাবে তাই আর এখন বাট পড়াইতে তো হবে। তো এটা একটা বাড়তি থাকে, এখানে একটা লবণশীলতা থাকে হোয়াটএভার। আমি এটা নিয়ে কি আসলে ইন্ডিকেট করতেছি করতেছি দেখেন, এটা ক্ষয় হয়, রাইট, এটা ক্ষয় হয়, এটা কি হয়, এটা ক্ষয় হয়ে যায়, এটা কি হয়ে যায়, ক্ষয় হয়ে যায়। আর এটাতে কি হয়, এটাতে জমা হয়, এইটাই আমার দরকার। হ্যাঁ, আমি জাস্ট হচ্ছে ওভারভিউটা দিয়ে দিব আজকে, পরীক্ষার ওভারভিউটা দিলে এই যে ক্যাথোডে জমা হয় এটাতে বলা হয় ফ্যারাডের প্রথম সূত্র। মানে ডব্লিউ কমন সেন্স বুঝেন, যতক্ষণ পর্যন্ত ইলেকট্রনের প্রবাহ হবে ততক্ষণ পর্যন্ত জমা হবে, মানে যতক্ষণ পর্যন্ত চার্জ ফ্লো হবে ততক্ষণ পর্যন্ত কি হবে, জমা হবে। থামাই দেন সবকিছু, জমা হবে না, শেষ। এবার দেখেন আমরা ফ্রম ফিজিক্স কি জানি, আই সমান সমান কি, একক সময়ে প্রবাহিত চার্জের পরিমাণ। তার মানে ডব্লিউ সমান সমান কি, কিউটি, সরি কিউ সমান সমান কি, কিউ সমান সমান হচ্ছে আইটি, কিউ সমান সমান কি, আইটি। তার মানে এখানে কি লেখা যায়, আইটি লেখা যায়, সমানুপাতিক চিহ্ন জায়গায় কি লেখা যায়, জেড আইটি। তাহলে ডব্লিউ সমান সমান কি, ডব্লিউ সমান সমান জেড আইটি, ডব্লিউ সমান সমান কি, জেড আইটি। হোয়াট ইজ জেড, জেড ইজ তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক আমাদের কেমিস্ট্রিতে যে কত ফ্যান্সি ফ্যান্সি টার্ম আছে রে ভাই, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। ডব্লিউ মানে কি, ডব্লিউ মানে ভর, আই মানে অ্যাম্পিয়ার, টি মানে আই মানে তড়িৎ প্রবাহ, অ্যাম্পিয়ার না, অ্যাম্পিয়ার হচ্ছে টি, টি হচ্ছে টাইম বা সেকেন্ড। আমরা ওইগুলো সেকেন্ডে নিয়ে কাজ করবো। তো নর্মালি হচ্ছে এইটা দিয়ে ঢাকা ভার্সিটিতে কোশ্চেন আসছে, সরি ঢাকা ভার্সিটি না, ভুল বলছি, গুচ্ছ, গুচ্ছতে কোশ্চেন আসছে, এটা দিয়ে গুচ্ছতে কোশ্চেন আসছে। তার মানে আপনি বুঝতে পারতেছেন এটা কতটা ইম্পর্টেন্ট একটা জিনিস। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক ডব্লিউ ইকুয়াল জেড আইটি। এবার আসেন, তার মানে আসেন আমরা একটা কাজ করি, ওই জেড এর একটা ব্যাপার লিখি। জেড মানে কি, জেড মানে নিজস্ব ভর ডিভাইডেড বাই সমতাকৃত ইলেকট্রন, সমতাকৃত ইলেকট্রন বা নিজের ইলেকট্রন। আচ্ছা ওয়েট, এটা আমরা লিখি, একটা কাজ করি, সক্রিয় যোজনী লিখি, সক্রিয় যোজনী ইন্টু 1 ফ্যারাডে। 1 ফ্যারাডে মানে আসলে আমরা বলি মানে হিসাবে সুবিধার্থে বলি 96,500 কুলম্ব। তো ইলেকট্রোকেমিস্ট্রি কিন্তু আসলে এক সহজ জিনিস না, মানে সহজ না, মানে আমাদের ইন্টার লেভেলে হয়তো সহজ, বাট এটা কিন্তু এতটা উপরে দিয়ে চালাই দেওয়ার জিনিস না, এটা অনেক ভিতরে বেসিক আছে। অ্যান্ড আমি ইলেকট্রোকেমিস্ট্রি কয়েকদিন আগে আমাদের একটা কোর্স ছিল ইলেকট্রোকেমিস্ট্রির, আমাদের এক্সাম ছিল কয়েকদিন আগে। তো দেখেন মানে এগুলোতে অনেক পড়াশোনা আছে, অনেক জিনিসপত্র আছে, হ্যাঁ অনেক জিনিসপত্র আছে। তো এটা হচ্ছে কি জেড বা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, জেড বা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, শেষ। এটা যদি জানেন যে নরমালি চিন্তা করেন, এটা কিন্তু হচ্ছে আমাদের অ্যাডমিশন অনেক আসে, মনে করেন অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের জন্য তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করতে হচ্ছে, জেড কি হবে, জেড হবে নিজস্ব ভর, মানে অ্যালুমিনিয়ামের ভর কত, 27, সক্রিয় জন্য কত, 3টি ইলেকট্রন ছেড়ে দেয়, 96,500, শেষ। এখান থেকে আপনি কি আসবে, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক আসবে। আর যদি নরমালি বলে যে এত সময়ে এত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ করার ফলে কত গ্রাম অ্যালুমিনিয়াম জমা হয় ক্যাথোডের মধ্যে, তাহলে কি হয়, তাহলে আমরা ওইখানে কি বলবো, এখানে তার মানে কি ডব্লিউ বের করতে বলছে, জেড এখান থেকে পাবো, জেড আই কত, মনে করেন আমি বললাম হচ্ছে 10 অ্যাম্পিয়ার, মানে আই এর মান 10, আর টাইম, টাইম মানে কি 30 সেকেন্ড, মনে করেন বললাম হচ্ছে কি, মনে করেন হচ্ছে বললাম হচ্ছে 1 ঘন্টা, তাহলে কত 3600 সেকেন্ড, শেষ। মানে এখান থেকে যা আসবে সেটাই কি আসলে আমাদের তড়িৎ রাসায়নিক, সরি ক্যাথোডে জমাকৃত ভরের পরিমাণ, ক্যাথোডে জমাকৃত ভরের পরিমাণ। আচ্ছা এরপর একটু খেয়াল করবেন, এটা হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্রের একটা ব্যাপার। আরেকটা ব্যাপার আমি একটু বলে দিই, আমাদের এটাতে আসলে অনেক সমস্যা, এটাতে আসলে অনেক সমস্যা। একটা জিনিস মাথায় রাখবেন, আমরা সবসময় যেটা বলবো, আমরা ধাতু সক্রিয়তা সিরিজটা পড়ছিলাম, রাইট, ওই যে লিকে কানা, সরি কি লিখতেছি, লিকে কানা ম্যাকগাইভার এলো যেন ফিরে শোনা পাবে, হাই কাপুরুষ হাজি আজি পিটাবে আমায়, এরকম ধরনের একটা ছন্দ পড়তাম, ছন্দটা অনেক মানে কিউট। আরেকটা ছিল হচ্ছে নাসায় কোলা ব্যাং হাসে, সরি নাসায় কোলা ব্যাং হাসে,
যে এই 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 সিরিজটা আমার লাগবে, এই সিরিজটা আমার লাগবে, হ্যাঁ এই সিরিজটা লাগবে, কেন লাগবে, কেন লাগবে? সে আমি একটা ম্যাথ করবো, একটা মিনিট। আমাদের আসলে এখানে অনেক সমস্যা হচ্ছে, আমাদের এখানে অনেক সমস্যা, আমরা বুঝি না কি করতে হবে না করতে হবে। আসলে আপনার একটা কঠিন ম্যাথই দিই, কঠিন ম্যাথ আসলে সহজ না, আমরা আসলে বুঝি না। সে খেয়াল করেন, Cl2 থেকে Cl মাইনাস দেওয়া আছে, আর দেওয়া আছে Fe2 প্লাস থেকে Fe3 প্লাস, হ্যাঁ Fe2 প্লাস থেকে Fe3 প্লাস। ফার্স্টে আমি আপনাকে একটা জিনিস বুঝাই, হ্যাঁ আমি একটা জিনিস বুঝাই। সে আমার কাছে এরকম আছে, অ্যালুমিনিয়াম 3 প্লাস, অ্যালুমিনিয়াম Sn2 প্লাস। আমি আগে একটু এটা সলভ করার চেষ্টা করি, আগে একটু এটা সলভ করবো, হ্যাঁ। এই যে এই বক্সটার দিকে একটু তাকান, এই বক্সটার দিকে একটু তাকাবেন, হ্যাঁ। এটা এটা আমরা বলি হচ্ছে গিয়ে, যেমন ফার্স্টে কি থাকে, ফার্স্টে থাকে অ্যানোড, নর্মালি ফার্স্টে থাকে অ্যানোড, পরে থাকে ক্যাথোড। এটা দ্বারা আসলে আমাদের সল্ট ব্রিজ বা লবণচিত বোঝানো হয়, হোয়াটএভার। তো এখন কথা ওইটা না, কথা হচ্ছে আমরা সবাই জানি অ্যানোড মানে আসলে জারণ, অ্যানোড মানে কি আসলে জারণ, ক্যাথোড মানে কি আসলে বিজারণ, ক্যাথোড মানে কি আসলে বিজারণ। অ্যানোড মানে জারণ, ক্যাথোড মানে বিজারণ, অ্যানোড মানে জারণ, ক্যাথোড মানে বিজারণ, এই জিনিসটা জানতে হবে। ওরা কি দিয়ে দিছে দেখার দরকার নেই, আপনি আপনার মতো কাজ করেন। জারণ, অ্যানোডে কি হয়, জারণ হয় না, মানে অ্যালুমিনিয়াম কি করবে, অ্যালুমিনিয়াম ইলেকট্রন ছাড়বে রে ভাই, অ্যালুমিনিয়াম ইলেকট্রন ছাড়বে, কয়টা ছাড়বে, 3টা ছাড়বে। আর ক্যাথোডে কি হয়, ক্যাথোডে গ্রহণ করে, তার মানে Sn2 প্লাস ইলেকট্রন গ্রহণ করে, দুটি ইলেকট্রন গ্রহণ করে Sn হয়। ওরা কি দিয়ে দিছে দেখে আমার লাভ আছে, লাভ নাই। মানে অ্যালুমিনিয়াম 3 প্লাস থেকে অ্যালুমিনিয়াম না, এগুলো দরকার নেই, এগুলো ভুলেও করবেন না। তার মানে এখন খেয়াল করেন, আমি আপনাদের শিখাই দিছি, এটা 3টা ইলেকট্রন, 2টা, মানে কি ওরে 2 দিয়ে গুণ দেন পুরো লাইনটারে, ওরে 3 দিয়ে গুণ দেন, অপনয়ন পদ্ধতি করেন, কারণ কি আমার 6 বানাইতে হবে, কেমিস্ট্রি সাম্যবাদী। তার মানে 2 অ্যালুমিনিয়াম প্লাস 3 Sn2 প্লাস, 2 অ্যালুমিনিয়াম 3 প্লাস প্লাস 3 Sn শেষ। আমি মনে হয় বুঝাইতে পারছি কি রে ভাই, বোঝার জিনিসটা কি, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, মনোযোগ দিয়ে খেয়াল করলে পাবেন। তাহলে এই যে এই পার্টটা চলে গেল, বুঝছেন, হ্যাঁ এই পার্টটা গেল। এখন বুঝার বিষয় কি, 2 অ্যালুমিনিয়াম প্লাস 3 Sn2 প্লাস 2 অ্যালুমিনিয়াম 3 প্লাস 3 Sn, যে বিক্রিয়া হয়ে গেছে না, এটা হচ্ছে আসলে মূল বিক্রিয়া, জারণ বিজারণ যুগপত হয়ে পড়ে জারণ বিজারণ বিক্রিয়া, ফাইন। তার মানে ওরা কি দিয়ে দিছে এটা কি আমাদের দেখার দরকার আছে, দেখার দরকার নেই। এটা কখন, যখন দুইটাই ধাতু থাকে, দেখেন অ্যালুমিনিয়াম একটা ধাতু, টিন একটা ধাতু, অ্যালুমিনিয়াম একটা ধাতু, টিন একটা ধাতু। তখন যখন দুইটা ধাতু থাকে, যে সক্রিয় সে অ্যানোডে হয়, সে ওই হয়, সে অ্যানোডে হয়, যে সক্রিয় সে অ্যানোডে হয়, যে সক্রিয়, হ্যাঁ তাহলে যে সক্রিয় সে অ্যানোড, যে সক্রিয় সে অ্যানোড, ফাইন। এবার আসেন, এবার আসেন খেয়াল করেন, হ্যাঁ খেয়াল করেন, সে হচ্ছে এখনের পার্টটার নাম কি। এখন তো ভাই অ্যানোড আর ক্যাথোড নাই, কি করব, দুইটা তো ধাতু নাই, এখন কি করব, দুইটা ধাতু নাই, এখন আমি কি করতে পারি। আচ্ছা, এখন আপনি কি করবেন, আপনার আমি সব শিখাই দিছি ভাই, বিশ্বাস করেন। Cl2, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করবেন, এখানে কি বলছে দেখেন তো, এটা Cl2 থেকে Cl মাইনাস হয়েছে। Cl2 কি ভাই, Cl2 জারক, মানে X2 না, X2 মানে কি জারক না, আপনাদের শিখাইছি না আমি। Fe2 প্লাস থেকে Fe3 প্লাস হয়েছে, Fe2 প্লাস কি, Fe2 প্লাস বিজারক, শিখাইছি আপনাকে আমি। জারক মানে কি বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া। কই হবে এই বিক্রিয়াটা, বিজারণ কই হয়, ক্যাথোডে হয় না, এই ক্যাথোডে হয় না। বিজারক মানে কি রে ভাই, জারণ। কই হয় এই বিক্রিয়াটা, অ্যানোডে হয় না, শেষ। এটাই আসলে পড়াশোনা ভাই। তার মানে অ্যানোডের বিক্রিয়াটা কি, অ্যানোডের বিক্রিয়াটা কি আর ক্যাথোডের বিক্রিয়া কি, আমাদের এইটা মাথায় রাখতে হবে, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করবেন। তাহলে এটা একটা পার্ট, চিন্তাটা এরকম হতে পারে, হ্যাঁ চিন্তাটা এরকম হতে পারে। আবার চিন্তা হইতে পারে যে ভাই আপনি ঠিক বলছেন, কিন্তু সমস্যা আছে। সমস্যা কোন জায়গায় ভাই, অ্যানোড গেল, ক্যাথোড গেল, সব ঠিক আছে, বাট ভাই
আপনি বলছিলেন সল ব্রিজের এই সাইডে তো অ্যানোড থাকে, এই সাইডে কি থাকে? অ্যানোড থাকে। এখন কয়টা বাজে? এখন হচ্ছে 3টা বাজতে 10 মিনিট বাকি, রাত 3টা বাজতে 10 মিনিট বাকি। আমার কালকে সকালের মধ্যে আপনাদের ভিডিওগুলো দিতে হবে, মানে 2টা চ্যাপ্টার দিতে হবে, নাহলে ক্লাস জমে যাবে, বুঝছেন? এমনি হচ্ছে একটা টাইট শিডিউল, আপনাদের টাইম নাই। উফ, তার মানে অ্যানোড। আর এটা কি? এটা কি ক্যাথোড না? এটা কি ক্যাথোড না? এই সাইডে কে থাকে? ক্যাথোড। তার মানে এইভাবে আগাইলে হবে না, এইভাবে আগাইলে হবে না। ফাইন, তাহলে কেমনে আগাইতে হবে? ওকে, তাহলে এই সাইডে অ্যানোড লিখতে হবে। এখন এটা তো দিয়ে করলে হবে না, তার মানে এইটা দিয়ে করলে হবে। সিএল মাইনাস কি বলেন তো? সিএল মাইনাস মানে এক্স মাইনাস, এক্স মাইনাস মানে বিজারক, আপনারা শিখেছেন। বিজারক মানে কি? জারণ বিক্রিয়া। তার মানে বিক্রিয়াটা স্টার্ট হবে কেমনে? অ্যানোডের বিক্রিয়াটা স্টার্ট হবে কেমনে? বিজারক দিয়ে। এইখান থেকে Cl2 হবে। আর ক্যাথোডের বিক্রিয়াটা স্টার্ট হবে কি দিয়ে? ক্যাথোড মানে কি? ক্যাথোড মানে বিজারণ, মানে জারক। জারক কে? Fe2+ কি ভাই জারক ছিল না বিজারক ছিল? বিজারক ছিল। Fe2+ বিজারক ছিল, পরের পাঁচটার প্রথমটা, তার মানে এইটা কি আমার জারক? Fe3+ থেকে আসলে Fe2+ হবে। এইটাই আসলে মূলত বোঝার জিনিস, এটাই আসলে মূলত বোঝার জিনিস। হ্যাঁ, এটা আসলে মূলত বোঝার জিনিস। তাহলে এবার আমরা জাস্ট সমতা করবো। ক্লোরাইড, তাহলে অ্যানোডে কি ইলেকট্রন ছেড়ে দেয়? 2টা ইলেকট্রন ছেড়ে ক্লোরাইড হয় না হয়? Fe3+ গ্রহণ করে, একটা ইলেকট্রন গ্রহণ করে Fe2+ হয়। দেন আমরা আসলে এইখানেও এই লাইনটার সাথে যদি 2 গুণ করে দিই, তাহলে আমাদের কাজ শেষ। আমি মনে হয় বুঝাইতে পারছি। তাহলে এটা পারফেক্ট। এখন খেয়াল করেন, ফ্যান একটু স্যার, এখন খেয়াল করেন না, এই ফ্যান না, ওই ফ্যান ছাড়, ওই ফ্যান ছাড়। একটু খেয়াল করেন, তাহলে ইনোড সেল কেমনে লেখে? এটাও আমরা অনেকে বুঝি না। বইয়ে অনেক হাবিজাবি লেখা থাকে, বাম মাইনাস বাম, ডান মাইনাস ডান, ক্যাথোড মাইনাস ক্যাথোড, অ্যানোড মাইনাস অ্যানোড। কি 3টা বাজতে 5 মিনিট বাকি? আচ্ছা আমি শেষ করে দিচ্ছি, শেষ করে দিচ্ছি। তাহলে আসেন ওদের যোগ করে দিই। Cl মাইনাস প্লাস 2 Fe3+, Cl2 প্লাস 2 Fe2+। খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, সেটা কি? ইনোড সেল কেমনে লেখে ভাই? ইনোড সেল কেমনে লেখে মানে বই অনেক কিছু লেখা আছে, আপনি এটা পড়েন না। আপনি কি লেখেন? আপনি যা করছেন না লিখবেন, ইনোড অ্যানোড প্লাস ইনোড ক্যাথোড, শেষ। ইনোড অ্যানোড, অ্যানোড মানে কি? ইনোড অ্যানোড মানে কি ভাই? Cl মাইনাস থেকে Cl2 শেষ। ইনোড ক্যাথোড, ক্যাথোড মানে কি ভাই? Fe3+ থেকে Fe2+ হয়েছে, শেষ। এখন আপনি দেখবেন ওরা কি মান দিয়ে দিছে। ওরা হয়তো এরকম দিয়ে দিতে পারে, ইনোড Cl2 থেকে Cl মাইনাস ইকুয়াল হচ্ছে গিয়ে 10 ভোল্ট। বাট আপনি কি এটা করছেন নাকি? এটা কি হয়েছে আসলে? না, এটা হয় নাই, উল্টাটা হয়েছে। তাহলে এখানে হবে কি? -10। যদি মনে করেন এখানে দিয়ে দেখি Fe2+ থেকে Fe3+ এর মান মনে করেন দিন হচ্ছে 0.44 ভোল্ট, এটা কি উল্টা হয়েছে না? আসলে হয়েছে কিন্তু এইটা, ওরা যা মন চায় তা দিয়ে দেবে। তাহলে আপনি কি লিখবেন? -0.44, শেষ। এভাবে লিখবেন, ইনোড অ্যানোড প্লাস ইনোড ক্যাথোড। তাহলে এটা একটা পার্ট গেল। আরেকটা পার্ট হচ্ছে গিয়ে, এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে ইনোড সেলের মান যদি 0 থেকে বড় হয় তাহলে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হয়। বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হয়, স্বতঃস্ফূর্ত হয় মানে পাত্রে রাখা যায় না, পাত্রে রাখা যায় না। আবার ইনোড সেল যদি 0 থেকে ছোট হয়, বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হয় না, বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হয় না, হয় না, পাত্রে রাখা যায় না। হ্যাঁ, সরি, পাত্রে রাখা যায়, পাত্রে রাখা যায় মানে কি? আপনাকে এই ধরনের অনেকগুলো প্রবলেম দেওয়া হয় যে ভাই জিঙ্কের পাত্রে, জিঙ্কের পাত্রে অ্যালুমিনিয়ামকে রাখা যাবে কিনা, অ্যালুমিনিয়ামকে রাখা যাবে কিনা, রাখা যাবে কিনা। প্রথম কথা হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে পাত্র মানেই অ্যানোড। পাত্র মানেই কি? পাত্র মানে অ্যানোড, কথাটা লিখে রাখেন, পাত্র মানে অ্যানোড। তার মানে অ্যানোডে কি বিক্রিয়া হয়? জারণ হয়। তার মানে জিঙ্ক কি করবে? ইলেকট্রন ছেড়ে দিবে, তাহলে জিঙ্ক 2+ হবে। আর ক্যাথোডে কি হবে? অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম কি 3টে ইলেকট্রন গ্রহণ করে 3+, তার মানে অ্যালুমিনিয়াম হবে। যোগ করেন,
তাহলে জিঙ্ক উপরের লাইন কত দিয়ে গুণ করবেন 3 দিয়ে, তাহলে 3 জিঙ্ক 2 প্লাস শেষ। আবার এই নিচের লাইনটা কত 2 দিয়ে গুণ করবেন 2 অ্যালুমিনিয়াম 3 প্লাস আর কি এখানে 2 অ্যালুমিনিয়াম। এবার ইনভার্ট সেলে কি লিখবেন? ইনভার্ট সেলে লিখবেন, দেখেন আপনি কি করছেন, ইনট জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস করছেন, কেন ইনট অ্যানোড প্লাস ইনট ক্যাথোড, ইনট ক্যাথোড ক্যাথোড কি হয়েছে অ্যালুমিনিয়াম 3 প্লাস থেকে অ্যালুমিনিয়াম। এখন ওরা আমাদের ডাটা দিয়ে দিবে, ওদের ডাটা আমাদের মতো হইলে ওইটাই দিব, যদি না হয় তাহলে নেগেটিভটা দিব, মানে উল্টাটা দিব। যদি মনে করেন ওরা দিয়ে দেয় জিঙ্ক 2 প্লাস থেকে জিঙ্কের মান সে হচ্ছে 1.1 ভোল্ট, তাহলে এটা কি হয়ে যাবে আমাদের, এটা -1.1 ভোল্ট হবে, কারণ ওরা যা দিচ্ছে তা আমার সাথে মিলে নাই। ওরা যদি অ্যালুমিনিয়াম 3 প্লাস থেকে অ্যালুমিনিয়াম দেয় সে 2 ভোল্ট, তাহলে এইটা আমার মিলছে, দেখেন এটা কি মিলছে না, মিলছে 2 ভোল্ট। তার মানে যদি মিলবে, না মিললে উল্টাটা দিয়ে দেবো, প্লাস হলে মাইনাস, মাইনাস হলে প্লাস। 2 থেকে 1.1 মানে 0.9 যাচ্ছে, আমি এটা ধরার জন্য ধরছি। তার মানে এটা কি পজিটিভ মান না নেগেটিভ মান, নেগেটিভ না পজিটিভ, পজিটিভ। তার মানে 0 থেকে বড়, তার মানে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত পাত্রে রাখা যায় না, এই যে পাত্রে রাখা যাবে না, এটা হচ্ছে এটা হচ্ছে। আর আরেকটা জিনিস একটু দেখায় তারপরে শেষ করে দিই, আরেকটা জিনিস দেখাবো তারপরে শেষ হয়ে যাবে, 3টা বাজে প্রায়, 3টা বাজে 2 মিনিট বাকি। খেয়াল করেন একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যদি কখনো এরকম জিনিস থাকে যে কোনো প্রকার মানে হচ্ছে আপনার কি বলে এটাকে মোলার দেওয়া থাকে 0.5 মোলার, মনে করেন এরকম দেওয়া আছে, এফি থেকে এফি 2 প্লাস হয়েছে এর সাথে দেওয়া আছে এরকম, আবার আরেকটা দেওয়া আছে এসএন থেকে এসএন 2 প্লাস হয়েছে এটাতে দেওয়া আছে 0.1 মোলার, এরকম জিনিসপত্র দেওয়া থাকে, তখন বুঝতে হবে এটা আদর্শ অবস্থায় নাই, এটাকে আমরা বলি নার্নস্টের সমীকরণ। নার্নস্টের সমীকরণ কারে বলে? ওটা তার ইনট সেল বলি না, এটাকে আমরা বলি ই সেল সমান সমান ইনট সেল মাইনাস 2.303 RT ডিভাইডেড বাই NF। ওরা অবশ্যই তাপমাত্রা দিয়ে দিবে, টেম্পারেচার দিয়ে দিবে, লগ উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা, উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। মানে কি আমি একটু বুঝেন, এবার ওদের বিক্রিয়াদের কে বেশি সক্রিয়, আয়রন বেশি সক্রিয়, তার মানে এটা অ্যানোড, কে বেশি কম সক্রিয় তো টিন কম সক্রিয়, তার মানে ওদের বিক্রিয়া দেবে, তাহলে এফি থেকে এফি 2 প্লাস হয়েছে আর এসএন থেকে দুইটা ইলেকট্রন গ্রহণ করে এসএন হয়েছে, উল্টাটা, হ্যাঁ উল্টাটা, তাহলে এফি প্লাস এসএন 2 প্লাস এফি 2 প্লাস প্লাস এসএন। এখন দেখেন ইনট সেল বের করা আপনি শিখে গেছেন, ইনট অ্যানোড প্লাস ইনট ক্যাথোড, ইনট অ্যানোড কি হবে এফি থেকে এফি 2 প্লাস প্লাস ইনট এসএন 2 প্লাস থেকে এসএন মাইনাস 2.303 আর এর মান জানেন 8.316, টি এর মান দিয়ে দিব ওরা সে 25 ডিগ্রি মানে 298, এন কত দুইটা ইলেকট্রন ছাড়ছে ও দুইটা গ্রহণ করছে তার মানে 2, এইখানে এন এর মান কত, এখানে এন এর মান হচ্ছে 6, কারণ কি 3 দুগুণা 6 6 লগ উৎপাদের ঘনমাত্রা কত ভাই, উৎপাদ মানে কি, উৎপাদে কে আছে এফি 2 প্লাস, এফি 2 প্লাসের ঘনমাত্রা কত ছিল 0.5 ছিল। নিচে বিক্রিয়কের বিক্রিয়কে কে, এখানে বিক্রিয়ক হচ্ছে SN2 প্লাস, SN2 প্লাস কত 0.1, এই যে ম্যাথ শেষ। তার মানে যদি প্রমাণ অবস্থা ছাড়া অন্য কোনো ম্যাথ দেয় ওটাকে বলে নার্নস্ট, আর নরমালি হচ্ছে এটা। নির্দেশক তরিদাতে একটু পড়ে নেবেন, তাহলে আশা করি কোনো প্যারা খাবেন না, আর তারপরে না পড়লে কোনো প্যারা নেই, ম্যাক্সিমাম জিনিস আমি পড়াই দিচ্ছি ইনশাল্লাহ, এতটুকু পড়লে মোর দেন এনাফ। ইনশাল্লাহ আরো পড়াবো কোনো না কোনো সময়। আজকে প্রায় 3টা, এই একদম 3টা বাজে, একদম অ্যাকুরেট 3টা বাজে, হ্যাঁ একদম অ্যাকুরেট 3টা বাজে, রাত 3টা বেজে গেছে। যাই হোক, তো আমাদের হচ্ছে পরিমাণগত রসায়ন, তড়িৎ রসায়ন এখানেই থাকবে। আর তড়িৎ রসায়নটা লাগবে না যদিও, কারণ পরিমাণগত রসায়ন এনাফ। তারপরে তড়িৎ রসায়নটা আমি কেন পড়াইছি, ইস্টেক পরিবেশ রসায়ন পড়াই দিয়েছে, হ্যাঁ। তো তড়িৎ রসায়নটা আমি পড়াইতে চাইছিলাম মেইনলি হচ্ছে ব্যাটারির জন্য, বাট ব্যাটারি নাই, তাই আমি ম্যাথমেটিক্যাল পার্টগুলো দেখাই দিলাম, হ্যাঁ ম্যাথমেটিক্যাল পার্টগুলো দেখাই দিলাম। আশা করি এটি এনাফ হয়ে যাবে, ইনশাল্লাহ হয়ে যাবে। সবাই হচ্ছে অবশ্যই ক্লাসগুলো করবেন, নোট করবেন, শিখবেন, তাহলে হয়ে যাবে। এখন ভিডিওগুলো আপলোড দিব, তারপরে ডাউনলোড দিয়ে তারপরে আপনাকে দিব ইনশাল্লাহ। আজকে এতটুকুই থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।